চল তাহলে আজকে দ্বিতীয় ক্লাসে আমরা কি দেখব? দ্বিতীয় ক্লাসে আমরা সমযোজী বন্ধন সম্বন্ধে শিখব। সমযোজী বন্ধন এবং সমযোজ্যতা, কোভ্যালেন্সি অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। যাই হোক, ওয়ার্ডগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। কোভ্যালেন্সি কি, কোভ্যালেন্ট বন্ড কি, এসব কি জিনিস, মানে কোভ্যালেন্ট বন্ড কি জানিস, তো কোভ্যালেন্সিটা আবার কি জিনিস, ব্যাপারগুলো সব ইন্টার রিলেটেডই, অত চাপের কিছু না। তাহলে আজকে কোভ্যালেন্ট বন্ড সম্বন্ধে আমাদের বেশ কিছু ডিটেলে শিখতে হবে, কারণ আবার কি এরপরে বিভিন্ন যে রিয়াকশনগুলো করবো আমরা ভবিষ্যতে অর্গানিক কেমিস্ট্রিতে, সেখানে কোভ্যালেন্ট বন্ডেরই কাজ কারবার বেশি হবে। আয়নিকও থাকবে, তবে কোভ্যালেন্ট বন্ডই আমরা ওখানে বেশি ইউজ করব। আচ্ছা, যাই হোক, তাহলে কোভ্যালেন্ট বন্ড বলতে কি হয়? আগের দিন ওই যে বললাম আমাদের 3 ধরনের বন্ড, আমরা আয়নিক বন্ডটা সম্বন্ধে পড়লাম। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি বলেছিলাম, ওই যে 20 টাকার একটা জিনিস, যেটা আমার কাছে 10 টাকা আছে, তোর কাছে 10 টাকা আছে, আমরা দুজন মিলে জিনিসটা কিনতে, একা একা ইন্ডিভিজুয়ালি কিনতে পারছি না। তুই 10 টাকা দিলি, আমিও 10 টাকা দিলাম, 20 টাকা হলো। 20 টাকা জিনিসটা কিনলাম, এখন আমরা ওই 20 টাকা জিনিসটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলাম। যদি কোনো খাবার জিনিস হয়, তাহলে খাবার খেয়ে আমরা স্টেবিলিটি পেলাম। এখানেও সেরকম, দুটো অ্যাটম যাদের অক্টেট ফিল আপ হয়ে নেই, তারা একটা একটা করে ইলেকট্রন দিল, একটার বেশিও দিতে পারে। আমি বোঝানোর সুবিধার জন্য বা কমপ্লিকেসি কম রাখার জন্য আপাতত একটা ইলেকট্রন দিয়েই বলছি। প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন দিল, তাহলে একটা ইলেকট্রন জোড় তৈরি হলো। ওই ইলেকট্রন জোড়টা দুটো অ্যাটম এখন নিজেদের মধ্যে সমানভাবে ব্যবহার করলো, যার ফলে ওই যে আমি খাবার ভাগ করে নিয়ে খেলাম, খিদে মিটলো, আমাদের স্টেবিলিটি পেলাম, সেরকমই ওই ইলেকট্রন জোড়টা দুটো অ্যাটম নিজেদের মধ্যে সমানভাবে শেয়ার করছে। তাহলে কি করতে চাইছে শেয়ার করে? সেই একই অক্টেট ফিল আপ করতে চাইছে। যদি হাইড্রোজেন হয় তাহলে সেটা ডাবলেট করতে চাইবে, দুটো ইলেকট্রন করতে চাইবে, বাকিরা অক্টেট করতে চাইবে, সেই নোবেল গ্যাস কনফিগারেশনে পেতে চাইছে। দ্যাট মিনস স্টেবিলিটি পেতে চাইছে। তাহলে আমি যদি খুব সিম্পল টার্মে কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি, আগে কনসেপ্টটা বলে নিই, তারপর আমি বইয়ে মার্ক করছি। আগের দিন যেমন আয়নিক বন্ড সম্বন্ধে সব জিনিসগুলো মোটামুটি বলে নিলাম, বলে নেওয়ার পর আমরা বইয়ে মার্ক করলাম। এখানেও সেরকম কনসেপ্টটা আমরা সিম্পল টার্মে বোঝার চেষ্টা করি। তাহলে ক্লোরিন অ্যাটমের যদি কথা বলি, ক্লোরিন অ্যাটমের কি, প্রথমে 10টা ইলেকট্রন মানে নিয়নের কনফিগারেশন, নিয়নের কনফিগারেশনের পর 3s2 3p5, এই হচ্ছে ক্লোরিনের সিচুয়েশন। তাহলে ওর ভ্যালেন্স সেল কোনটা? ক্লোরিনের ভ্যালেন্স সেল হচ্ছে, দ্যাট মিনস n = 3 এবং n = 3 তে 5 আর 2 এ টোটাল 7টা ইলেকট্রন রয়েছে, দ্যাট মিনস 7টা ভ্যালেন্স ইলেকট্রন। এবার সবাই ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন করতে চায়? ভ্যালেন্স সেলে সবাই 8টা ইলেকট্রন করতে চায়, হাইড্রোজেনের ছাড়া। তাহলে ভ্যালেন্স সেলে ক্লোরিনও 8টা ইলেকট্রন করতে চাইবে। আগের দিন যেমন HCl বা NaCl এর এক্সাম্পল দিয়ে দেখালাম যে NaCl এর ক্ষেত্রে সোডিয়াম তার একটা ইলেকট্রন, ক্লোরিনের এই যে 3p একটা ফাঁকা অরবিটাল রয়েছে, মানে 3p5, p অরবিটালে 5টা ইলেকট্রন থাকতে পারে, সরি 6টা ইলেকট্রন থাকতে পারে, 5টা আছে, আরো একটা ইলেকট্রন ওই অরবিটালে নিয়েছিল, দিয়ে Cl- ওই অক্টেট ফিল আপ করেছিল, ওটা আয়নিক বন্ধনের ব্যাপার ছিল। কোভ্যালেন্ট বন্ডে কি হয়? কোভ্যালেন্ট বন্ডে কি করে, কারোর কাছ থেকে ইলেকট্রনটা ফাঁকাই নিয়ে নেয় না, নিজেরও একটা ভ্যালেন্স ইলেকট্রন দেয়, অন্যজনও একটা ভ্যালেন্স ইলেকট্রন দেয়, এখন ওই ভ্যালেন্স ইলেকট্রনটাকে দুজনা ইকুয়ালি ইউজ করে। তাহলে কি, আমি এখানে কোন মলিকিউলটা বানানোর চেষ্টা করছি? আমি এখানে তোদের Cl2 মলিকিউল সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটা ক্লোরিন, এই ক্লোরিনের কটা ভ্যালেন্স ইলেকট্রন? 1 2 3 4 5 6 7টা। আগের দিনও বলেছিলাম ইলেকট্রনগুলোকে আমরা পেয়ার করে লিখি, কারণ একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে ওই দুটো অরবিটালে 2 3s এর দুটোতে একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে, p তে যে 5টা ইলেকট্রন আছে কি হবে? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে আরো দুটো পেয়ার। 3s এ কিরকম করে আছে? এইভাবে, তাহলে 3s এইভাবে আছে, আর টোটাল তোর 3p টা এইভাবে ভাগ হয়ে রয়েছে, 3s টা এইভাবে ভাগ হয়ে রয়েছে। তার জন্য ইলেকট্রনগুলোকে আমরা কিভাবে লিখছি? পেয়ার করে লিখছি। তাহলে এই জন্য আমরা অলওয়েজ ইলেকট্রনগুলোকে পেয়ার করে লিখি, জানিসই ব্যাপারটা। আগের দিনও কথাটা বলেছি, আজকেও আরেকবার রিক্যাপ করে নিলাম। সো দাঁড়া, রেকর্ড হচ্ছে নাকি একবার দেখি। হ্যাঁ, ঠিক আছে। সো এবার কি, আরেকটা ক্লোরিন এলো, এদিক থেকে আরেকটা ক্লোরিন এলো, দাঁড়া, আরেকটা ক্লোরিন যেটা আসছে তার কালারটা আমি চেঞ্জ করে দিই, তার কালারটা লেটসে আমি ইয়েলো করি, ইয়েলোটা এখানে ভালো বোঝা যাবে। তাহলে ধর আরেকটা ক্লোরিন এলো, তারও সেম সিচুয়েশন, 6টা 7টা, দুজনেরই 7টা ইলেকট্রন, কারোরই অক্টেট ফিল আপ হয়ে নেই। দুজনা কি বললো, চলো আমরা নিজেদের মধ্যে একটা একটা করে ইলেকট্রন ডোনেট করি, মানে ওই 10 টাকা এ দিল, 10 টাকা ও দিল, দুজনে ইকুয়ালি ইলেকট্রন দিল, এবং ওই দুটো ইলেকট্রনকে তারা ইকুয়ালি ইউজ করবে। তাহলে এটাকে আমি পরের তীর চিহ্নে কি লিখতে পারি? ধর এই ক্লোরিনটার 1 2 3 4 5 6 এটা ইনট্যাক্ট, সে মাঝে একটা ইলেকট্রন দিয়েছে। আর যে আমার ইয়েলো ক্লোরিনটা ছিল, সেই ইয়েলো ক্লোরিনও মাঝে একটা ইলেকট্রন দিয়েছে, বাকি ইলেকট্রনগুলো ইনট্যাক্ট। এবার এই যে ইলেকট্রন সমস্তটাকে এই ক্লোরিন ইউজ করছে, আর সাদা ইলেকট্রনটার জন্য, সাদা অ্যাটমটা মানে সাদা ক্লোরিনটার জন্য যদি বলতে পারি, সে এরকম করে ইউজ করছে, রাইট? তাহলে এবার এই যে মাঝখানের যেটা ওভারল্যাপ জোনে যে দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনকে সাদা এবং
হলুদ দুটো ক্লোরিন, ওই জন্য কালার কোড করলাম, সাদা এবং হলুদ দুটো ক্লোরিনই এখন সমানভাবে ব্যবহার করবে। তাহলে সাদা ক্লোরিনের 2, 2, 4 আর 2, 6 যেগুলো ইউজ হয়নি বন্ডিং এ সেগুলো তো রয়েছেই, আর এই ওভারল্যাপ জোনে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল? 6 আর 2 8টা। হলুদ ক্লোরিনটার জন্য তাই। ঠিক আছে, তাহলে এইটাকেই আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এই জিনিসটাকেই আমরা লিখি ক্লোরিন বন্ড ক্লোরিন। আমি একবার দেখে নিই স্ক্রিনে ধরছে, হ্যাঁ স্ক্রিনে ধরেছে। এই ঘটনাটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলবো ক্লোরিন বন্ড ক্লোরিন। তাহলে একটা ইলেকট্রন জোড় ইউজ হচ্ছে, মানে ওইটা হচ্ছে তোর একটা কোভ্যালেন্ট, ওটা হচ্ছে তোর একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তাহলে এখান থেকে বুঝলাম একটা সমযোজী বন্ধন মানে, একটা সমযোজী বন্ধন মানে তোমার কটা ইলেকট্রন? একটা সমযোজী বন্ধন মানে আমরা আজকে জানলাম দুটো ইলেকট্রন, যেন মনে থাকে। ঠিক আছে, ওটাকে আমরা বন্ধন জোড় বলবো। তাহলে সমযোজী বন্ধনে যে দুটো ইলেকট্রন ইউজ হচ্ছে সেটাকে আমরা বলবো বন্ধন জোড়। ওই ইলেকট্রন জোড়টাকে আমরা বন্ধন জোড় বলবো, ইংলিশে সেটাকে আমরা বলবো বন্ড পেয়ার। ঠিক আছে, বাংলায় বন্ধন জোড়। আর এই প্রতিটা ক্লোরিনেরই একটা সিচুয়েশন আছে, দেখেছিস? এই দুটো ক্লোরিনেরই কিন্তু 3 জোড়া করে, মানে 6টা ইলেকট্রন বন্ডিং এ টেক পার্ট করেনি। কটা? 3 জোড়া। জোড়ায় জোড়ায় করেই আমরা হিসাব করবো, মানে 6টা মানে 3 জোড়া। তাহলে যে ইলেকট্রনগুলো এখন বন্ডিং এ টেক পার্ট করেনি সেই ইলেকট্রনগুলোকে আমরা কি বলবো? সেই ইলেকট্রনগুলোকে আমরা বলবো লোন পেয়ার। ঠিক আছে, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলবো লোন পেয়ার ইলেকট্রন। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের ইলেকট্রন পেয়ার তাহলে দু ধরনের, বন্ধন জোড় আমাদের দু ধরনের। বন্ধন জোড় দু ধরনের কি? একটা বন্ধন জোড় বলছি, সরি, ইলেকট্রন জোড় আমাদের ক ধরনের? দু ধরনের। সেই ইলেকট্রন জোড় দু ধরনের মধ্যে একটাকে কি বলবো? বন্ড পেয়ার, আর একটাকে আমরা কি বলবো? লোন পেয়ার। কি বলবো? একটাকে বলবো আমরা বন্ধন জোড় মানে বন্ড পেয়ার, আরেকটা ইলেকট্রন পেয়ার মানে ইলেকট্রন জোড়কে, আরেকটা ইলেকট্রন জোড়কে আমরা কি বলি? আরেকটা ইলেকট্রন জোড়কে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে বুঝতেই পারছিস বাংলা থেকে ইংলিশে এটা ইজিয়ার। তাহলে বন্ধন ইলেকট্রন জোড় দু ধরনের। আবার বলছি ইলেকট্রন জোড় ভবিষ্যতে একটু বাদেই, মানে যখন ভিএসি পেয়ার থিওরি পড়াবো, ভিএসি পেয়ার থিওরিটাই হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তাহলে ভ্যালেন্স সেলে, ক্লোরিনের ভ্যালেন্স সেলে দু ধরনের ইলেকট্রন পেয়ার রয়েছে, একটাকে আমরা বলবো বন্ধন জোড় বা বন্ড পেয়ার, আর একটাকে বলবো লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এই ইলেকট্রন জোড়গুলোর মধ্যে যে রিপালশন, সেই রিপালশন গুলোকে কি বলি? মিনিমাইজ রাখার জন্য প্রতিটা মলিকিউলের পার্টিকুলার একটা শেপ হয়, সেই শেপটাই আমরা ভিএসি পেয়ার থিওরি দিয়ে করবো। ওখান থেকে যত রাজ্যের কোশ্চেন করবে, মনে করিস না এইসব সিম্পল জিনিসগুলো থেকে তোকে পরীক্ষাতে ভর্তি করে কোশ্চেন করবে, এইসব ক্লাস 10-এ কোশ্চেন আসতো। এগুলো জাস্ট একটা প্রিলিমিনারি কনসেপ্ট, সেটা বলছি। ঠিক আছে, কোশ্চেন ওই জায়গা থেকে আসবে, এই জায়গা থেকে অতটা কোশ্চেন আসবে না, আবার বলছি। তো এই জায়গাগুলো মোটামুটি আমরা একটা কাজ চালানোর মতো, আবার খুব সারফেস লেভেলেও নয়, আবার এইগুলো নিয়েই এখন 4-5 ঘন্টা বকে গেলাম তাই নয়, মোটামুটি বোঝার মতো করে আমি বলে দিয়ে যাচ্ছি। তাহলে এইটাকেই আমরা বলবো একটা কোভ্যালেন্ট বন্ড, এবং দিস ইজ কোভ্যালেন্ট বন্ড। এবং ক্লোরিনের কোভ্যালেন্সি আমি তাহলে বলবো 1, কারণ ক্লোরিন একটা কোভ্যালেন্ট বন্ড করার ফলেই অক্টেট রিচ করে যাচ্ছে, তাই ক্লোরিনের কোভ্যালেন্সি কি হয়ে গেল? ক্লোরিনের কোভ্যালেন্সি হয়ে গেল 1। এবার তাড়াতাড়ি করে আমি যদি H2O মলিকিউলটা তোদের মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করি, H2O মলিকিউলকে যদি আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে? H2O মলিকিউল এক্সপ্লেন করলে হচ্ছে, হ্যাঁ, H2O মলিকিউল এক্সপ্লেন করলে কি হবে? একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের সিচুয়েশনটা দেখ, 1s2 2s2 2p4। তাহলে ভ্যালেন্স সেল হচ্ছে 2, 4 আর 2 6টা। এখানে তাহলে 6টা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কটা ভ্যালেন্স ইলেকট্রন, কটা আরো ইলেকট্রন চাই? দুটো। তাহলে অক্সিজেনের যদি 6টা ইলেকট্রনকে লিখি 1 2 3 4 এই 5 এই 6, এইদিকে একটা হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেনে তো 1s1, এইদিকে হাইড্রোজেন দিলাম 1s1, এই হাইড্রোজেন ইলেকট্রন দিল, এই অক্সিজেন ইলেকট্রন দিল, এটা ইলেকট্রন দিল, এটা ইলেকট্রন দিল। তার ফলে এরকম একটা সিচুয়েশন হবে, অক্সিজেন এই দুটো ইলেকট্রন তো ইউজ হলো না, এখানে দুটো এই হাইড্রোজেনের সাথে সমানভাবে ইউজ হচ্ছে, এখানে এই দুটো এই হাইড্রোজেনের সাথে সমানভাবে ইউজ হচ্ছে। তাহলে লুইস ডট স্ট্রাকচার দিয়ে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, আমরা টোটাল সিচুয়েশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, রাইট? তাহলে পরের স্টেপে আমরা এইভাবে লিখে দিই। বেন্ড করে কেন লিখলাম, এরকম করে বন্ডটা কেন বেঁকিয়ে লিখলাম, যখন শেপ অফ দ্য মলিকিউল বলবো তখন জিনিসটা আরো ভালো করে এক্সপ্লেন করবো।
দাঁড়া, হয়তো স্ক্রিনে টোটালটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না, একটু সরিয়ে দিই তাহলে আশা করি দেখতে পাবি। আমাকে দেখে নি স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে তুই ভালো করে দেখ অক্সিজেনের কোভ্যালেন্সি, অক্সিজেনের তাহলে কোভ্যালেন্সি কত, দুটো, কারণ অক্সিজেনের অক্টেট ফিল আপ করার জন্য দুটো কোভ্যালেন্ট বন্ড করতে হয়েছে। এবং ভালো করে তুই যদি গুণে দেখিস, বললাম হাইড্রোজেন তার আউটার অরবিটালে দুটো ইলেকট্রন রাখতে চায়, কারণ হিলিয়ামের কনফিগারেশন চাই অক্সিজেনের 8টা। দেখ অক্সিজেনের 1 2 3 4 আর বন্ডে দুটো দুটো 4টে, তাহলে 8টা ইলেকট্রন। এই দুটো, এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো বন্ড পেয়ার, দ্যাট মিন্স বিপি। আর এই যে ইলেকট্রন আছে এটা একটা তো না, আরো দুটো আছে, এটাও এবং নিচেরটাও, এইটাকে আমরা বলবো এলপি, দ্যাট মিন্স লোন পেয়ার। আর এটাকে বলবো বিপি মানে বন্ড পেয়ার। তাহলে অক্সিজেন H2O তে অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে। আর Cl2 মলিকিউলে প্রতিটা ক্লোরিনের 3 জোড়া করে লোন পেয়ার রয়েছে। এবার জোড়া করে লোন পেয়ার, দুবার পেয়ার বলছে, তাহলে ওরকম করে না বলে তাহলে বলবো ক্লোরিনে 3টে লোন পেয়ার রয়েছে, ঠিক আছে? 3টে লোন ইলেকট্রন বলিনি কিন্তু, লোন ইলেকট্রন আছে কিন্তু ক্লোরিনে 6টা লোন ইলেকট্রন মানে 3টে লোন পেয়ার। তাই আমি বললাম ক্লোরিনে, ওই Cl2 মলিকিউলে প্রতিটা ক্লোরিনে 3টে করে লোন পেয়ার রয়েছে। আবার রিপিট করছি, 3টে লোন ইলেকট্রন বলিনি, 3টে নিঃসঙ্গ ইলেকট্রন বলিনি। নিঃসঙ্গ ইলেকট্রন কটা, লোন ইলেকট্রন কটা, 6টা। তার জন্য লোন পেয়ার হচ্ছে 3টে, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে 3টে। আশা করি কোভ্যালেন্ট বন্ড এবং কোভ্যালেন্সি কাকে বলে এই বিষয়ে একটা ধারণা জন্মালো। আচ্ছা, এরপরে বইয়ে মার্ক করলে আমার মোটামুটি হয়ে যাবে। আরো কথা আমি বোর্ডে আসছি, প্রিলিমিনারি কনসেপ্টটা বোঝাতে পেরেছি। এবার সমযোজী বন্ধনের প্রকারভেদ হিসাবে তোকে বেশ কিছু জিনিস দিয়েছে। যে সমযোজী বন্ধন, দেখ আমি এতক্ষণ ধরে যেগুলো করলাম সেগুলো সিঙ্গেল বন্ড ছিল। Cl ক্লোরিনের মধ্যে ক্লোরিনের, হাইড্রোজেন ক্লোরিনের, হাইড্রোজেন বা H2O যখন বললাম অক্সিজেনের সাথে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড, এদিকে আবার একটা হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড। তো এগুলো হচ্ছে সমযোজী এক বন্ধন। সমযোজী দ্বিবন্ধন হতে পারে, যেমন O2 মলিকিউলে এরকম বন্ধন থাকে। যদি আমি C ডবল বন্ড O এর কথা বলি, এখানে কার্বন অক্সিজেনের মধ্যে ডবল বন্ড রয়েছে, তাহলে সে যখন এক্ষেত্রে কি হয়েছিল, এই অক্সিজেন একটা ইলেকট্রন, ওই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, তাই সিঙ্গেল বন্ড। যদি দুটো মলিকিউল নিজেদের মধ্যে এরকম বন্ধন জোড় দুটো তৈরি করে, তাহলে আমি একটা দিলাম, আরেকজন একটা দিল, দিয়ে দুটো একটা বন্ড হলো। এই জিনিসটাই যদি আমি আরেকজনের সাথে দুবার করি, ঠিক আছে, সেরকমই এখানে কার্বন একবার একটা ইলেকট্রন দিয়েছে, অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন, প্রথম বন্ড হয়েছে। কার্বন আবার একটা ভ্যালেন্স ইলেকট্রন দিয়েছে, অক্সিজেন আবার একটা ভ্যালেন্স ইলেকট্রন দিয়েছে, সেকেন্ড বন্ডটা করেছে। সেম ভাবে সমযোজী ত্রিবন্ধন সম্ভব, যেমন নাইট্রোজেনের মধ্যে দেখতে পাবি N2 মলিকিউল, তো নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ত্রিবন্ধন রয়েছে। এগুলো পরে তো আমরা মলিকুলার অরবিটাল যখন থিওরি করব তখন তো এগুলো নিয়ে আরো ভালোভাবে এক্সপ্লেনেশন হবে। এগুলো তো লুইস ডট স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেনেশন হচ্ছে। আশা করি বিষয়টা বুঝলি। এবার দেখ লুইস বিন্দু গঠন বা লুইস গঠন বা লুইস ডট স্ট্রাকচার দিয়ে কিভাবে কোভ্যালেন্ট বন্ডকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। তাহলে লুইস ডট স্ট্রাকচার দিয়ে কোভ্যালেন্ট বন্ডকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেই বিষয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার তুই যদি তোর বই দেখিস, তখন ধর হঠাৎ করে তোকে আমি হঠাৎ করে কিছু একটা মলিকিউল দিয়ে দিলাম, ধর CO3 যেটা নিয়ে আলোচনা করব। তো CO3 নিয়ে ধর দিলাম, হঠাৎ করে CO3 হচ্ছে। এবার তুই বুঝতে পারছিস না ওই মাইনাসটা কার মাথায় রয়েছে, CO3 কোন একটা অক্সিজেনের মাথাতেই কি দুটো নেগেটিভ চার্জ, না দুটো অক্সিজেনের মাথায় দুটো নেগেটিভ চার্জ, না একটা কার্বনের নেগেটিভ চার্জ, অক্সিজেনের নেগেটিভ চার্জ, না অক্সিজেনই দুটো নেগেটিভ চার্জ, তুই সেটা হিসাব রাখতে পারছিস না। তোকে জাস্ট মলিকিউলটা দেওয়া হয়েছে CO3 এতক্ষণ ধরে তো না হয় আমি ওখানে H2O Cl2 এরকম ছোট ছোট সিম্পল মলিকিউল নিয়ে আলোচনা করেছি। এবার তোকে ধর জটিল মলিকিউল দিল। যে জটিল মলিকিউল বলতে ধর ওই যে বললাম CO3 যেটা নিয়ে আলোচনা করবো, সেখানে তুই বুঝতে পারছিস না নেগেটিভ চার্জটা কার কাছে রয়েছে। ওই একই কথা আবার একই কথা বলা হয়ে যাবে, নেগেটিভ চার্জটা কার কাছে রয়েছে, দুটো নেগেটিভ। একাই অক্সিজেনের কাছে দুটো নেগেটিভ, না দুটো অক্সিজেনের মধ্যে ভাগ হয়ে রয়েছে, না কার্বন অক্সিজেনের মধ্যে ভাগ হয়ে রয়েছে, তুই সেই হিসাবটা লাগাতে পারছিস না। তাহলে সেই হিসাবটা লাগানোর জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি, আবার বলছি এইরকম জিনিসপত্র দিয়ে কিন্তু পরীক্ষাতে তোকে খুব একটা কোশ্চেন করতে দেবে না। পরীক্ষাতে করতে দেবে ভিএসিপিআর থেকে কোশ্চেন দেবে, ভিবিডি থেকে কোশ্চেন দেবে, হাইব্রিডাইজেশন ভিবিডি ওই মিলিয়ে কোশ্চেন দেবে, আর মলিকুলার অরবিটাল থিওরি থেকে কোশ্চেন দেবে। এই তিনটে থিওরি থেকে কোশ্চেন দেবে। এইসব জায়গা থেকে কোশ্চেন করার চান্স ওই নেক্সট টু জিরো বলাই বেটার, কারণ কোভ্যালেন্ট বন্ডের যে জায়গা থেকে কোশ্চেন তোর করবে সেটা হচ্ছে ফাজান্স রুল। ঠিক আছে, ফাজান্স রুলটা এই ক্লাসে বলবো না, ফাজান্স রুলটা নেক্সট ক্লাসের জন্য রাখা রয়েছে। আমি যেভাবে তোকে ক্লাস প্ল্যান দিয়েছি সেভাবেই ক্লাস এগোবে। তো তার না হয় কি হবে, এই ক্লাসে ফাজান্স রুল বলে দেওয়াই যায়, ওই তাড়াহুড়ো করে 10-15 মিনিটের মধ্যে বলতে হবে। অত ইম্পর্টেন্ট একটা থিওরি, যে থিওরিটা থেকে আদতে পরীক্ষাতে কোশ্চেন আসে, সেটা বোর্ডস এবং এন্ট্রান্স এক্সাম, সে যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামে বন্ডিং থেকে কোশ্চেন এলে ফাজান্স রুল থেকে কোশ্চেন আসার চান্স হাই থাকে। ভিএসিপিআর থেকেও বিশাল হাই, হাইব্রিডাইজেশন থেকেও হাই, এমওটি থেকেও হাই এবং ফাজান্স রুল থেকেও হাই। তাহলে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি, সেই টপিকগুলোকে তো দায়সারা করলে বললে হবে না। এই টপিকগুলো থেকে কোশ্চেন কিছু করবে না, এগুলো জাস্ট আগের তোর এবিসিডি। এগুলো এবিসিডি এক প্রকার বন্ডিং এর, যে বন্ডিং এর তুই এবিসিডি জানিস, এবার তুই সেন্টেন্স ফর্ম কর।
দ্যাট মিনস ভিএসিপি আর এমওটি ওই থিওরিগুলো। সো এগুলো মোটামুটি কাজ চালানোর মতো বলছি, ঠিক আছে। ফর্মুলাটা কিভাবে হয়, প্রথমে হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা গণনা করব। মোট ইলেকট্রন সংখ্যাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। টি দিয়ে রিপ্রেজেন্ট করছি মানে যেই মলিকিউলটাই তোকে দিল, ধর CO3 ওখানে অ্যাজিউম করে নেব প্রতিটা অ্যাটম অক্টেট ফিল আপ করেছে, ঠিক আছে। তাহলে যতগুলো অ্যাটম তত ইনটু 8 করে দেবো, ঠিক আছে। প্রথমেই অ্যাজিউম করে নেব মলিকিউলটা তৈরি হয়েছে মানে ওখানে প্রত্যেকে অক্টেট ফিল আপ করেছে। তাহলে CO3 তাহলে একটা কার্বন 3টে অক্সিজেন, তো সবাই যদি অক্টেট করে তাহলে 8 ইনটু 4 করে দেবো, তাহলে 4টে 32টা টোটাল ইলেকট্রন কাউন্ট করবো। এখানেও সেরকম মোট ইলেকট্রন কি, প্রতিটা পরমাণু অষ্টিক পূর্ণ হয়েছে ধরে নিয়ে টি গণনা করা হয়। তাহলে যতগুলো অ্যাটম ততগুলো অ্যাটমের জন্য আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে ততগুলো 8টা ইলেকট্রন। আর যদি হাইড্রোজেন দেখতে পাই কোনো জায়গাতে, হাইড্রোজেনের জন্য তো 8 ধরবো না, হাইড্রোজেনের জন্য আমরা শুধুমাত্র কত ধরবো, 2 ধরবো, এটা বলে দিল। এবার হচ্ছে মোট যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। এবার ধর ওই যে CO3 নিয়ে আমি যদি বলি, CO3 নিয়ে বলবো যেহেতু বলছি, তাহলে এখানে কার্বন অক্সিজেন, তাহলে একটা কার্বন 3টে অক্সিজেন, তাহলে কার্বন ইনটু 8 মানে কার্বনের জন্য 8টা ইলেকট্রন, 3টে অক্সিজেনের জন্য 8টা ইলেকট্রন, ঠিক আছে। 4 8 32টা টোটাল ইলেকট্রন। তাহলে এটা বলতে বলতে আমি নিচে যেই জায়গায় CO3 আছে আমি সেটা বলতে বলতে যাই। তাহলে এখানে CO3 এর ক্যালকুলেশন করবো আয়নের। তো টোটাল ইলেকট্রন কত, 8 প্লাস 3 ইনটু 8, তাহলে 8 প্লাস 3 ইনটু 8 কোনে করেছে CO3 কার্বনটা ধরে নিয়েছি অক্টেট, 8 3টে অক্সিজেনের জন্য ধরে নিয়েছি অক্টেট, তাহলে 8 ইনটু মানে বারবার ট্যাপ করলে এটা কি হয়ে যাচ্ছে, জুম আউট হয়ে যাচ্ছে। সো ট্যাপ বারবার করবো না, পেনটা নিয়ে নিই। তাহলে একটা অক্সিজেনের জন্য 8, একটা কার্বনের জন্য 8 এবং 3টে অক্সিজেনের জন্য 3 ইনটু 8, তাহলে টোটাল যদি সবাই কার্বন এবং অক্সিজেন সবাই যদি অক্টেট ফিল আপ করে বসে থাকে, তাহলে ওখানে টোটাল বা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকার কথা 32টা। সেকেন্ডে কি করতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করব। কার্বন এবং অক্সিজেন, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত, 4, তাই কি লিখেছে 4। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, 6, তাই কি লিখেছে 3 ইনটু 6। আর এই যে আছে 2 মাইনাস মানে হচ্ছে দুটো নেগেটিভ চার্জ। দুটো নেগেটিভ চার্জ মানে কি, দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনকেও এখানে কাউন্ট করতে হবে। যদি ঘটনা চক্রে এটা 2 না হয়ে 2 হতো, তাহলে এখানে +2 ইলেকট্রন না করে -2 ইলেকট্রন করতে হতো। তাহলে কি দাঁড়ালো, যদি পজিটিভ চার্জ থাকে, যতটা পজিটিভ চার্জ আছে ততটা পজিটিভ চার্জকে আমাদের কি করতে হবে, পজিটিভ চার্জ থাকলে বিয়োগ করে দিতে হবে, কারণ আমরা এখানে ইলেকট্রন কাউন্ট করছি। +1 বা +2 মানে একটা বা দুটো ইলেকট্রন নেই, তাহলে সেটা বাদ দিতে হবে। এখানে -2 আছে, +2 তো নেই, -2 মানে কি দুটো এক্সট্রা ইলেকট্রন, তাই ভ্যালেন্স ইলেকট্রন হিসাবে দুটো এক্সট্রা ইলেকট্রনকে যোগ করতে হবে। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন দাঁড়ালো আমার কাছে কতগুলো, 24টা। প্রত্যেকের অক্টেট ফিল আপ হয়ে থাকলে হতে হবে 32টা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন গুলো মিলে হলো 24টা ইলেকট্রন। তাহলে এর পরের লাইনে আমরা ক্যালকুলেট করব এস মানে হচ্ছে বন্ডের টোটাল কতগুলো ইলেকট্রন, বন্ড নাম্বার অফ বন্ড বলিনি কিন্তু, কোভ্যালেন্ট বন্ডে অংশগ্রহণকারী টোটাল ইলেকট্রন কি করে কাউন্ট করব, T-V করব, তাহলে 8। তাহলে 8 থেকে আমি বুঝতে পারছি বন্ডিং এ টোটাল 8টা ইলেকট্রন টেক পার্ট করেছে। টোটাল 8টা ইলেকট্রন যদি বন্ডিং এ টেক পার্ট করে, আমরা তাহলে বলতে পারি টোটাল 4টে বন্ড আছে, বন্ড ইন দ্য সেন্স টোটাল 4টে কোভ্যালেন্ট বন্ড আছে, এই কথাটা আমরা বলতে পারি। এটা দাঁড়ালো। আর ইউটা কি, ইউটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন থেকে নাম্বার অফ বন্ড, যদি আমরা নাম্বার অফ বন্ডে টেক পার্ট করা ইলেকট্রন যদি বাদ দিয়ে দিই তাহলে দাঁড়ায় 16। এটা কি দাঁড়ালো না, টোটাল নাম্বার অফ লোন ইলেকট্রনস, তাহলে 16টা লোন ইলেকট্রন মানে 8টা লোন পেয়ার। এইভাবে প্রথম ক্যালকুলেশনটা আমাদের করে নিতে হবে। কি কি করতে হবে আশা করি বুঝতে পেরেছিস। তাহলে টি এর পরিচয় কি, অক্টেট ধরে নিয়ে টোটাল কতগুলো ইলেকট্রন। ভি এর পরিচয় কি, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি থাকে তাহলে ক্যাটায়ন পলিঅ্যাটমিক আয়ন উপস্থিত একক নেগেটিভ চার্জের সংখ্যা যোগ করা হয়, ক্যাটায়নে উপস্থিত একক পজিটিভ চার্জ যদি থাকে সেই সংখ্যক বাদ দেওয়া হয়। এটা একক পজিটিভ, +1 বা -1 থাকলে +1 থেকে ইলেকট্রন বাদ, একটা -1 থাকলে একটা ইলেকট্রন যোগ। এবার এখানে -2 ছিল তাই দুটো ইলেকট্রন যোগ হয়েছে, যদি +2 থাকতো তাহলে দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিতাম টোটালটা থেকে, ব্যালেন্স থেকে, তাহলে ভি। তারপরে ইলেকট্রন জোড় গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা করলাম S = T-V, টোটাল ইলেকট্রন থেকে ব্যালেন্স ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, টোটাল বন্ডিং এ টেক পার্ট করা ইলেকট্রন পেলাম, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে টোটাল বন্ড পেয়ে যাব। আর নিঃসঙ্গ ইলেকট্রন কি করে পাবো, V-S, ভ্যালেন্স ইলেকট্রন থেকে বন্ডিং এ টেক পার্ট করছে এরকম ইলেকট্রন বাদ দিয়ে দিলে টোটাল লোন ইলেকট্রন পাবো, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই লোন পেয়ার পেয়ে যাব, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পেলাম। এবার নেক্সট স্টেপটা আমরা কিভাবে করব দেখি। তাহলে আয়নটার কাঠামোটা কি হবে, একটা কার্বন আছে, এই বিষয়ে বলি, কার্বন আর অক্সিজেন, কার্বন আর 3টে অক্সিজেন আছে। কোন একটা মলিকিউলে যে অ্যাটমের সংখ্যাটা সব থেকে কম থাকবে সেই অ্যাটমটাকেই আমরা আজ থেকে বলবো সেন্ট্রাল অ্যাটম। তাহলে CO3 তাহলে এখানে কোন অ্যাটমটার সংখ্যা কম, কার্বনের। তাহলে কার্বনের সংখ্যা যেহেতু কম, এখানে সেন্ট্রাল অ্যাটমটাকে, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন ইটসেলফ। তাহলে সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে বাকি অ্যাটমগুলো থাকবে।
তাহলে যে সেন্ট্রাল অ্যাটম তাকে সেন্টারে লিখলাম, বাকি অ্যাটমগুলোকে তার পাশে বসিয়ে দিলাম। প্রথম স্টেপে আমরা এটা করব। দ্বিতীয় স্টেপে কি করব? দ্বিতীয় স্টেপে দেখ, সিম্পল কথা, কোনো একটা মলিকিউল তৈরি হয়ে আছে মানে, কোনো একটা মলিকিউল তৈরি হয়ে আছে মানে ওর যে কনস্টিটিউটিং অ্যাটমগুলো আছে, এই যে CO3 এর কথাটাই আমি যদি বলি, তাহলে প্রথমে কার্বনটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে 3টে অক্সিজেন আছে। এবার অক্সিজেনটা সিঙ্গেল বন্ড করেছে না ডবল বন্ড করেছে, কার নেগেটিভ চার্জ আছে, সেটা আমরা বার করার চেষ্টা করব। কিন্তু প্রথম কথা তো এটা যে কার্বন এবং অক্সিজেন তো ফাঁকাই নেই। মিনিমাম যদি কোনো একটা মলিকিউল হয়, সেন্ট্রাল অ্যাটমের সাথে বাকি যে টার্মিনাল অ্যাটমগুলো রয়েছে প্রত্যেকে মিনিমাম একটা করে তো কোভ্যালেন্ট বন্ড করবেই, না করবে না? কি মনে হয়? প্রত্যেকে মিনিমাম একটা তো কোভ্যালেন্ট বন্ড করবেই। তারপরে ডবল বন্ড করছে না নেগেটিভ, কি করছে, ডবল বন্ড করছে না ট্রিপল বন্ড করছে না কি করছে, সেটা পরের কথা। তাহলে মলিকিউলটা ফর্ম হতে গেলে, আবার একই কথা বলছি, মলিকিউলটা ফর্ম হতে গেলে তার সাথে যে টার্মিনাল অ্যাটমগুলো রয়েছে, সেন্ট্রাল অ্যাটম বাদে যে বাকি অ্যাটমগুলো রয়েছে, তারা তো মিনিমাম একটা বন্ড করবেই। না যদি কোনো বন্ডই যদি না করে তাহলে তো মলিকিউলটাই ফর্ম হবে না। এবার একটা করার পরে দুটো না তিনটে সেই ভাবনাটা আমরা পরে ভাবছি, কিন্তু মিনিমাম একটা বন্ড করবেই। যদি একটা বন্ডও না করে, যদি এখানে অক্সিজেনটা যদি বন্ড না করে, তাহলে এই অক্সিজেনটা কার্বনের সাথে কিভাবে বসে থাকবে? তো বেরিয়ে পালিয়ে যাবে। তাহলে ওই অক্সিজেনটাকে ওই জায়গাটায় থাকতে গেলে, অক্সিজেনটাকে যদি ওই জায়গাটায় থাকতে হয়, তাহলে মিনিমাম একটা বন্ড করতেই হবে। আর আমরা একটু আগে কি শিখলাম? একটা বন্ড মানে কতগুলো করে ইলেকট্রন? একটা বন্ড মানে কতগুলো করে ইলেকট্রন? একটু আগেই জানলাম, প্রতিটা বন্ড মানে হচ্ছে দুটো করে ইলেকট্রন। তাহলে বন্ড মানে এখানে দুটো করে ইলেকট্রন। ঠিক আছে, এবার একটু বইয়ের জায়গায় যাই। দেখ, আপাতত প্রথমে এই লাইনটা সেকেন্ডটার কথাটা বোঝালাম। তাহলে কার্বন ও প্রতিটি অক্সিজেনের মধ্যে একজন ইলেকট্রন জোড় লিখে অবশিষ্ট ইলেকট্রনগুলিকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসাবে লিখতে হবে। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে মিনিমাম তো একটা করে কোভ্যালেন্ট বন্ড আছে। যদি কোনো কোভ্যালেন্ট বন্ড না থাকে কোনো একটা অক্সিজেনের সাথে কার্বনের, তাহলে সেই তো অক্সিজেনটা থাকবেই না ওখানে। তাহলে মিনিমাম একটা করে কোভ্যালেন্ট বন্ড আছে। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে আমি বোর্ডে যেটা করলাম, একটা করে কোভ্যালেন্ট, মানে প্রতিটা কোভ্যালেন্ট বন্ড মানে 2 পিস করে ইলেকট্রন কার্বন আর অক্সিজেনের মাঝে লিখে দাও। ঠিক আছে, দিয়ে বাকি যে ইলেকট্রন জোড়গুলো রয়েছে, বাকি ইলেকট্রন জোড়গুলোকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে লিখে দাও। তাহলে কার্বন আর অক্সিজেনের জন্য কোভ্যালেন্টের বন্ডের জন্য এই যে কমন ইলেকট্রনগুলো এখানে লেখা হলো, বাকি তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার এখানে কটা? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার এখানে 24টা। তো ভ্যালেন্স ইলেকট্রন 24টা মানে কতগুলো ইলেকট্রন জোড় হতে পারে? 12 জোড়া হতে পারে। 12 জোড়ার মধ্যে 3 জোড়াকে তো ইউজ করলি, কার্বন আর অক্সিজেনের মধ্যে মিনিমাম যে একটা করে কোভ্যালেন্ট বন্ড থাকবে সেটা। তাহলে 12 জোড়ার মধ্যে 3 জোড়া বেরিয়ে গেল, এবং বাকি যে 9 জোড়া পড়ে থাকছে, বাকি 9 জোড়া ইলেকট্রনকে তুমি কি ভাবো? বাকি 9 জোড়া যে ইলেকট্রন পড়ে থাকছে সেই 9 জোড়া ইলেকট্রনকে তুমি ভেবে নাও লোন পেয়ার। এরকম করে ভেবে নে, বাকি 9 জোড়াকে তুই ভেবে নে সেই বাকি 9 জোড়া হচ্ছে লোন পেয়ার। তাহলে ওই 24টা যে ভ্যালেন্স ইলেকট্রন মানে 12 জোড়া যে ভ্যালেন্স ইলেকট্রন, সেই 12 জোড়া ভ্যালেন্স ইলেকট্রনের হিসাবটা এভাবে করতে বলে ইনিশিয়াল ফেজে। তাহলে আমরা এরকম পেলাম। কিন্তু এটা করলে প্রবলেমটা হচ্ছে, অক্সিজেন 3টের তো না হয় অক্টেট ফিল আপ হলো, 3টে লোন পেয়ার মানে 6টা আর বন্ডে 2টো, তাহলে অক্টেট তো হলো। কার্বনটা তো সেক্সটেড কন্ডিশনে, কার্বনের তো ব্যালেন্সই কমপ্লিট হলো না। তাহলে কার্বনের যদি ব্যালেন্সই কমপ্লিট না হয়, তাহলে তার পরের লাইনে আমরা কি করব? কার্বনের যদি ব্যালেন্সই কমপ্লিট না হয়, তাহলে এই গঠনে কার্বনের অষ্টক পূর্ণ হয়নি। ঠিক আছে, কার্বনের অষ্টক পূর্ণ হয়নি। সুতরাং কার্বনের অষ্টক পূর্ণ মানে কি? কার্বনকে আরেকটা বন্ড করতে হবে। কার্বনের 6টা, কার্বন যদি আরেকটা বন্ড করে 2টো ইলেকট্রন পেয়ে যাবে, 6 থেকে 8 হয়ে যাবে। তাহলে সুতরাং কার্বন এবং একটি অক্সিজেনের মধ্যে বহু বন্ধন প্রয়োজন, মানে কার্বন আর কোনো একটা অক্সিজেন তাহলে অবশ্যই দ্বিবন্ধন করেছেই। তাহলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটি দ্বিবন্ধন লিখলে আমরা নিচের স্ট্রাকচারটা পাবো। এখানে একটু গন্ডগোল আছে, দ্বিবন্ধন লিখে এখানে সিঙ্গেল বন্ডে লিখেছে, তাহলে এইখানে না, এইখানে আরো 2 পিস ইলেকট্রন লিখতে হতো দ্বিবন্ধনের জন্য। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন লিখতে হবে। তাহলে এইভাবে লিখি। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি আমরা এখন দ্বিবন্ধন বানাই, তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি দ্বিবন্ধন বানাই, তাহলে কিভাবে ভাববো বিষয়টা? কার্বন আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন মানে এরকম, এই ইলেকট্রন পেয়ারটা তুলতে হবে, দিয়ে আমি যদি এখানে একটা বন্ড লিখি, এই বন্ডের মধ্যে আবার 2টো করে ইলেকট্রন আছে, এই বন্ডেও আবার 2টো ইলেকট্রন আছে। তাহলে এবার দেখি আমার 12 জোড়ার হিসাব মিলছে নাকি। 12 জোড়া যদি আমরা হিসাব মিলাতে চাই, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই হলো হিসাব। কারণ এই অক্সিজেন থেকে লোন পেয়ারটা মুছলাম কেন? ওই লোন পেয়ারটাকে বন্ড পেয়ারে কনভার্ট করলাম। মানে আমরা ট্রায়াল এন্ড এরর মেথড করে 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 করে
প্রত্যেকের অক্টেট ফিল আপ করার চেষ্টা করছি। ইনিশিয়াল ফেজে প্রত্যেকের একটা করে সিঙ্গেল বন্ড করলাম, কারণ মিনিমাম একটা করে তো সিঙ্গেল বন্ড আছেই, বাকিগুলোকে অক্সিজেনের লোন পেয়ার করে দিলে অক্সিজেনের অক্টেট ফিল আপ হচ্ছে, কার্বনের হচ্ছে না। তাহলে সেখান থেকে ভাবলাম কার্বন যদি দ্বিবন্ধন করে নেয় কোনো একটা অক্সিজেনের সাথে, তাহলে কার্বনের অক্টেট হয়ে যাবে। তাহলে কোনো একটা অক্সিজেন থেকে একটা ইলেকট্রন পেয়ারকে আমি লোন পেয়ার ভেবেছিলাম, সেটাকে বন্ড পেয়ার করলাম, কারণ এগুলো যে লোন পেয়ার হবে তার তো গ্যারান্টি নেই, আমি ভেবে নিয়েছি লোন পেয়ার, দিয়ে দেখছি তো সমস্ত অক্টেটের হিসাবটা মেলে নাকি। তাহলে তখন যখন মেলেনি, কোনো একটা অক্সিজেন থেকে এক জোড়া ইলেকট্রনকে লোন পেয়ার থেকে বন্ড পেয়ারে কনভার্ট করলাম। তাহলে এখন যদি দেখি অক্সিজেন কার্বন টোটাল 4টে বন্ড করেছে, কার্বনের টোটাল 4টে বন্ড করার ফলে কি বলি অক্টেট হয়ে গেল কার্বনের। উপরের অক্সিজেন, উপর আর ডান দিকের অক্সিজেন দুটোর তো অক্টেট হয়েছে দেখতেই পাচ্ছিস, আর বাঁ দিকে যেটা ডবল বন্ডের অক্সিজেন দুটো লোন পেয়ার আছে আর দুটো কোভ্যালেন্ট বন্ড আছে, তাহলে প্রত্যেকের অক্টেট হয়ে গেল। এবার 2- চার্জের হিসাব কি হবে? 2- চার্জের হিসাব করতে গেলে আমাদের এবার ফর্মাল চার্জের কনসেপ্টটা শিখতে হবে। তাহলে আমরা লুইস ডট স্ট্রাকচার লেখার কনসেপ্টটা বুঝলাম। এবার ব্যাপারটা হচ্ছে, এখান থেকে তোকে পরীক্ষাতে কি কোনো একটা মলিকিউল দিয়ে লুইস ডট স্ট্রাকচার ড্র করতে দেবে? এন্ট্রান্স এক্সামে করতে দেবে না, কারণ এই এন্ট্রান্সে দেবে না, বোর্ডসও দেবে না। এখান থেকে কোশ্চেন করার জায়গাটা অন্য জায়গায়, ঠিক আছে? ওই যে বারবার একই কথা বারবার বলছি, ভিএসিপিআর থেকে কোশ্চেন করবে, হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন করবে, মলিকুলার অরবিটাল থিওরি থেকে কোশ্চেন করবে। এই সব জিনিসগুলো জাস্ট একবার শিখে নিলেই হয়ে যায়। তাই আমি একটা পার্টিকুলার CO3 2- মলিকিউল নিয়ে বললাম। এবার এই নেগেটিভ চার্জগুলো যে বসাবো, বইয়ে বসিয়ে দিয়েছে এবং তার পরেই ফর্মাল চার্জ ক্যালকুলেট করা শিখিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার এখানে তুই অনেক মলিকিউল সম্বন্ধে আলোচনা করেছে, NH4+ নিয়ে আলোচনা করেছে, এখানে আরো অনেক মলিকিউল আছে। যদি কারোর এগুলো একটু প্র্যাকটিস করার দরকার পড়ে, এখানে প্রচুর মলিকিউল ধরে আলোচনা করেছে। যেভাবে শেখালাম ওইভাবে স্টেপ বাই স্টেপ করতে যাবি। যদি কোনো খুব বিশাল কিছু প্র্যাকটিস করার দরকার নেই, অল্প 2-4টা মলিকিউল একটু প্র্যাকটিস করলেই তাহলেই হবে। যদি তাও কারো মনে হয় যে আমি এই বিষয়টার উপর বিশাল ভালোভাবে করব, তাহলে করিস। যদি কোনো জায়গায় আটকাই তাহলে অবশ্যই গ্রুপে মেসেজ করিস, আমাকে পার্সোনালি মেসেজ করিস, কমেন্ট করিস, আমি সলভ করে দেবো, ঠিক আছে? এবার প্রতিটা মলিকিউল নিয়ে এখন ধরে বললাটা কি বলি, টাইমেও কুলাবে না প্রথমত, দ্বিতীয়ত পরীক্ষাতেও যে সবগুলো থেকে এখান থেকে কোশ্চেন আসবেই সেটা না, তোর কনসেপ্টটা বুঝলেই হবে। এবার নেগেটিভ চার্জগুলো আমি এখনো বসাইনি। এই দুটো অক্সিজেনের যে নেগেটিভ চার্জ দিয়েছে সেটার জন্য আমাদের কি করব? আচ্ছা, এখানে বিভিন্ন Cl2 মলিকিউল, O2 মলিকিউল, N2 মলিকিউল, H2O, CO2 বিভিন্ন মলিকিউলের কি করে লুইস ডট স্ট্রাকচার দিয়ে আমরা কোভ্যালেন্ট বন্ড দেখাতে পারি সেগুলো দেখিয়েছে, ঠিক আছে? সিম্পল সব, এগুলো ক্লাস 10এও করেছিস। এবার আমরা যেটা শিখবো যে নেগেটিভ চার্জটা বসাতে হবে, তারপরের ইম্পর্টেন্ট জিনিসটা আমার কাছে এখন এলো যে আমরা এখন ফর্মাল চার্জ ক্যালকুলেট শিখবো। ফর্মাল চার্জ মানে কি? কোনো একটা কোভ্যালেন্ট বন্ড যে করেছে, সেই কোভ্যালেন্ট বন্ডে যে 2- বলছি, ওই 2- কার ঘাড়ে আছে, কিভাবে আছে? একজনের মাথাতেই কি 2- না দুজনের মধ্যে ভাগ হয়ে আছে না কি হয়ে আছে? তাহলে প্রতিটা অ্যাটমের কিছু যে পজিটিভ নেগেটিভ যে সাইনটা আসছে সেটা কত না কি? যেমন আমি তো CO3 2- মলিকিউলটাকে নিয়ে আলোচনা করবো, যে CO3 2- মলিকিউলটা নিয়ে আলোচনা করব, একটার প্রসেসটা বলে দিলে বাকিগুলো নিজেই করতে পারবি। এবার যেমন একটা জিনিস বোঝায়, যেমন O3 মলিকিউল, তোকে O3 মলিকিউল দিলে টোটাল ওভারঅল O3 মলিকিউলটাকে তো তুই দেখছিস নিউট্রাল। ওভারঅল, এটা একটু জুম ইন করি, ওভারঅল O3 মলিকিউলকে কি দেখছিস তুই? ওভারঅল O3 মলিকিউল তোর কাছে নিউট্রাল। কিন্তু তুই যখন O3 এর প্রথমে লুইস ডট স্ট্রাকচার করবি, একটা অক্সিজেনকে সেন্ট্রাল ধরবি, একটা অক্সিজেন ছাড়া বাকি দুটো অক্সিজেন হয়ে যাবে এখন তার জন্য টার্মিনাল, ঠিক আছে? তাহলে একটা অক্সিজেন সেন্ট্রাল, বাকি দুটো টার্মিনাল, এইভাবে লুইস ডট স্ট্রাকচার করবি। এবার এই প্রতিটা অক্সিজেন যেহেতু আলাদা আলাদা সিচুয়েশন, প্রত্যেকের জন্য আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করলে পাবো O1+, ওর যেটা 2 নাম্বার সেটা 0, O3টা হচ্ছে -1। তাহলে চার্জগুলো আমরা ক্যালকুলেট করবো, বা SOCl2 এখানে এই মলিকিউল আছে, প্রত্যেকেরই ফর্মাল চার্জ 0, তাহলে এই ওভারঅল মলিকিউলে ইন্ডিভিজুয়ালি কারোর কোনো চার্জ নেই। এইভাবে আমরা ক্যালকুলেট করব। এবার ফর্মাল চার্জ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? বাংলায় যেটাকে আমরা বলি কি বলি, কার্যকরী আধান। কিভাবে ক্যালকুলেট করতে পারি এটা একটু দেখে রাখ, এটা পরে ছোট মাঝে মধ্যে দরকার পড়ে কোন একটা মলিকিউলের মধ্যে ওই পার্টিকুলার মলিকিউলটার ফর্মাল চার্জ কত। তাহলে ফর্মাল চার্জ কি করে বার করব? পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা মানে ভ্যালেন্স ইলেকট্রন, এটাকে আমি যদি লিখি V মাইনাস নিঃসঙ্গ জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, মানে S। এটা হচ্ছে পরমাণুটির যোজক ইলেকট্রন সংখ্যা, কোথাও কিন্তু ইলেকট্রন জোড় বলেনি, ওখানে নিঃসঙ্গ জোড়ের মোট ইলেকট্রন, মানে নিঃসঙ্গ ইলেকট্রনের কথাটা বলেছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 3টে, মানে 3 লিখে দিলি তা নয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি 3টে হয় তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা হবে 3 2 6টা, সেটা বসালি, মাইনাস হাফ ইন্টু বন্ধন জোড়ের মোট ইলেকট্রন। তাহলে বন্ধন জোড়ে টোটাল যতগুলো ইলেকট্রন সেটাকে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে বন্ধন জোড়ে টোটাল ইলেকট্রনকে হাফ দিয়ে তুই যদি গুণ করিস তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এটাকে আমি হাফ ইন্টু
বন্ধন জোড়ে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ভি এস, ঠিক আছে কিছু একটা বন্ধন জোড়, তাহলে বন্ড তো আমি লিখে দিলাম, এটাকে বি লিখে দিলাম, ঠিক আছে, নিজের মতো করে আমি ফর্মুলাটাকে ছোট করার চেষ্টা করছি। তাহলে ফর্মাল চার্জ এফসি, তাহলে ফর্মাল চার্জ ইকুয়াল টু কি দাঁড়ালো, ফর্মাল চার্জ ইকুয়াল টু দাঁড়ালো ভ্যালেন্স টোটাল ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস টোটাল লোন ইলেকট্রন, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে টোটাল ইলেকট্রন সংখ্যা মাইনাস হাফ ইন্টু বন্ডেড অংশগ্রহণকারী যে ইলেকট্রনগুলো রয়েছে সেটাকে হাফ, ঠিক আছে। তাহলে বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা হাফ, মানে টোটাল যতগুলো কোভ্যালেন্ট বন্ড সেটাই তো দাঁড়াচ্ছে, বন্ধন জোড়ে যতগুলো ইলেকট্রন সেটাকে হাফ দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে, নাম্বার অফ বন্ড, সেটাই বেরোচ্ছে। তাহলে এটা আমরা ইউজ করে CO3 2 মাইনাস মলিকিউলটাতে কোন অক্সিজেনের কি সিচুয়েশন সেটা আমরা বার করি। এবার এখন আমাদের কাজটা করার জন্য আমরা ধরে নিই এই অক্সিজেন দুটো যদি নেগেটিভ চার্জ আছে, এখানে তো লিখে দিয়েছে টোটাল স্ট্রাকচারটা করা রয়েছে, তুই এখনো বার করিস নি, তুই বার করবি। কি করে বার করব, কি পড়লাম, ভি মাইনাস এফ এস মাইনাস হাফ বি, ওইটার থেকে এখন দেখ এইভাবে ভি এস বললে দেখ মনে রাখতে সুবিধা হলো। ভি ফর ভ্যালেন্স ইলেকট্রন, এস ফর টোটাল লোন ইলেকট্রন মাইনাস হাফ ইনটু বন্ডে যতগুলো ইলেকট্রন ডিভাইডেড বাই 2, মানে যতগুলো কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি করে বার করব, কার্বন কার্বনের বার করছি, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা, ভি কটা, ভি কত 4, মাইনাস মাইনাস কি বলেছে লোন ইলেকট্রনের সংখ্যা, ওই যখন আমি স্ট্রাকচারটা ড্র করলাম সেই স্ট্রাকচারে কার্বনে বন্ড ছাড়া আর কোনো লোন ইলেকট্রন নেই, এক্সট্রা ইলেকট্রন নেই, তাহলে লোন ইলেকট্রন কতগুলো হলো 0। কার্বন টোটাল কোভ্যালেন্ট বন্ড কটা করেছে 1 2 3 4, 4টে বন্ড করেছে, 4টে বন্ডে টোটাল ইলেকট্রন কটা 8টা, তাহলে হাফ ইনটু বন্ধন জোড়ে টোটাল ইলেকট্রন সংখ্যা, তাহলে বন্ধন জোড় হচ্ছে 4টে, বন্ধন জোড়ে টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, সেটাকে হাফ দিয়ে গুণ করা হলো, যার ফলে বের হলো ফর্মাল চার্জ 0। আচ্ছা, দ্বিবন্ধন দ্বারা যুক্ত যে অক্সিজেন তার জন্য যদি বার করি, তার জন্য ভি হচ্ছে 4 মাইনাস লোন ইলেকট্রন, তাহলে বন্ডিং এ টেক পার্ট করেন এই লোন ইলেকট্রন কটা 4টে, কোভ্যালেন্ট বন্ড কটা করেছে 2টো, তাহলে দুটো কোভ্যালেন্ট বন্ডে 4টে ইলেকট্রন, 4 ইনটু হাফ, তাহলে এরও ফর্মাল চার্জ হলো 0। এক বন্ধন দ্বারা যুক্ত যে দুটো অক্সিজেন রয়েছে তার মধ্যে কোনো একটা অক্সিজেনকে তুই যদি নিস তাহলে কি হবে, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রনটা তো একই 6, এর 1 2 3 4 5 6টা লোন ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ড করেছে কটা একটা, তাহলে হাফ ইনটু 2, তাহলে টোটাল বেরিয়ে আসবে -1। তাহলে তুই একটার জন্য যদি ক্যালকুলেট করে নিস -1, তাহলে আরেকটার জন্য ভ্যালু কত আসবে, এটার জন্য যদি -1 ক্যালকুলেট করিস তাহলে এটার জন্য ভ্যালু কত আসবে -1। এইভাবে ফর্মাল চার্জটা ক্যালকুলেট করে আলটিমেটলি এই লুইস ডট স্ট্রাকচারটা করার পর আমি বুঝলাম এই অক্সিজেন একটা নেগেটিভ চার্জ আর এই অক্সিজেন একটা নেগেটিভ চার্জ, দিস ইজ ইওর CO3 2-, এটাকে ফ্রেশ করে লিখলে এরকম দেখায়। ঠিক আছে, এই হচ্ছে তোর CO3 2-। আশা করি কিভাবে লুইস ডট স্ট্রাকচার করতে হয় এবং ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হয় সেটা বুঝতে পেরেছি। আমি বইয়ের মধ্যেই মার্ক করে দিলাম, জাস্ট ফর্মুলাতে বসিয়ে করা, এখানে তোমার আহামরি কিছু বোঝানোর তেমন কিছু নেই, এই হচ্ছে ওই হচ্ছে, বোঝানোর জায়গাটা ওই যে বিএসইপিআর থেকে আসবে বা ফাজান্স রুল থেকেই আসবে, তাহলে এখানে বিশাল কিছু বোঝানোর কিছু নেই। এইভাবে ফর্মুলা বেস করে ইলেকট্রন কাউন্ট করে স্ট্রাকচারগুলো তৈরি করার আমরা চেষ্টা করব ট্রায়াল এরর মেথড করতে করতে। ঠিক আছে, আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকের অক্টেট ফিল আপ করানো, সবারই অক্টেট হয়ে গেল, এবার ফর্মাল চার্জের ক্যালকুলেট করে নেবো ইন্ডিভিজুয়াল অ্যাটমের জন্য, বাস। তাহলে আমাদের অক্টেট লুইস ডট স্ট্রাকচার তৈরি করার কিছু ফর্মুলা আছে, ফর্মাল চার্জ ক্যালকুলেট করার কিছু ফর্মুলা আছে, দুটোকে ইউজ করে দিলেই ওভারঅল লুইস ডট স্ট্রাকচারটা কোনো একটা মলিকিউলের জন্য আমরা বার করতে পারবো। আমি CO3 2- এর জন্য ইউজ করলাম, ব্যবহার করে মানে ফর্মুলাগুলো ইউজ করে দেখালাম, বাকিগুলোর জন্য একটু ট্রাই করিস, না বুঝতে পারলে আমাকে বলবি। বিশাল এগুলোকে নিয়ে সব করে ফেলবো, সবগুলোকে বিশাল ভালোভাবে বুঝতে হবে এরকমও কোনো ব্যাপার না, তার কারণ এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসবে না, মোটামুটি বুঝতে পারছিস করতে পারছিস এরকম একটা প্রিন্সিপাল দাঁড়ালেই হবে যে হ্যাঁ এই থিওরিটা এর ভিতরে চলছে। আচ্ছা, নেক্সট এবার এই একই থিওরি গোছের জিনিস আসবে কি না, কোভ্যালেন্ট বন্ড করতে গেলে আমার কি কি ক্রাইটেরিয়া দরকার। কোভ্যালেন্ট বন্ড করতে গেলে যে ক্রাইটেরিয়াটা প্রথমেই দরকার সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে পি ব্লকের এলিমেন্ট হতে হবে, পাতি হিসাব হচ্ছে পি ব্লকের এলিমেন্ট হতে হবে। পি ব্লকের যদি এলিমেন্ট হয় তাহলে বেশ কিছু ঘটনা ঘটবে। তাহলে সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর প্রত্যেকেই যোজক ইলেকট্রন সংখ্যা 4 5 6 বা 7 হতে হবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 4 5 6 বা 7, 4 5 6 বা 7 মানে কি, 7টা ভ্যালেন্স ইলেকট্রন কার, হ্যালোজেনের, 6টা কার, অক্সিজেনের গ্রুপটার, 5 কার, নাইট্রোজেনের গ্রুপটার, 4 কার, কার্বনের গ্রুপটার। তাহলে গ্রুপ 14 15 16 17 এই গ্রুপের ভুক্ত যে এলিমেন্টগুলো রয়েছে তারাই বেসিক্যালি কি করতে পারে, যার ভ্যালেন্স ইলেকট্রন 4 তার আর কটা ইলেকট্রন চাই, তার আর 4টে ইলেকট্রন নেবে, তাহলে তার কোভ্যালেন্সি 4। যার 5টা সে আর 3টে নেবে, তাহলে তার কোভ্যালেন্সি 3। তাহলে যার 6টা সে 2টো নেবে, কোভ্যালেন্সি
2 যার 7 পাশে একটা নেবে, তাহলে কোভ্যালেন্সি 1। তাহলে কার্বন টোটাল 4টে ইলেকট্রন জোড় তৈরি করবে, মানে বন্ধন জোড়। কার্বনের গ্রুপটা, নাইট্রোজেনের গ্রুপটা 3টে, অক্সিজেনের গ্রুপটা 2টো, আর হ্যালোজেনের গ্রুপটা 1টা ইলেকট্রন জোড় গঠন করে নিষ্ক্রিয় গ্যাসের সমান ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে আমরা বলতে পারি কার্বনের গ্রুপের কোভ্যালেন্সি ইজ 4, নাইট্রোজেনের গ্রুপের কোভ্যালেন্সি ইজ 3, অক্সিজেনের গ্রুপের কোভ্যালেন্সি ইজ 2, আর হ্যালোজেনের গ্রুপের কোভ্যালেন্সি ইজ 1। নোবেল গ্যাসকে নিয়ে আলোচনা করছি না, কারণ নোবেল গ্যাসের কনফিগারেশনেই যেতে চাইছে। আচ্ছা, সেকেন্ড কি লাগবে? উচ্চ আয়নন বিভব। আয়নন বিভব মানে তার ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রন বার করে ইউনিপজিটিভ আয়ন বানাতে হবে। এবার আয়নন বিভবের শুরুতে কিছু কন্ডিশন বলতে হয়, যেমন বাংলাতে নোট লেখার সময় ওই কবির 1000টা বিশেষণ দিতে হয়, দিয়ে কবি সম্বন্ধে বলার পর তার অমুক কবিতায় কবি বলেছেন, সেরকমই ইলেকট্রোনেগেটিভিটি বলার আগে ওই অ্যাটমটা সম্বন্ধে বেশ কিছু পরিচয় দিতে হয়। কি বলতে হয়? নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। তাহলে নিউট্রাল, চার্জ নেই, আইসোলেটেড বন্ডেড অবস্থায় নেই, গ্যাসিয়াস মানে গ্যাসিয়াস স্টেটে, গ্যাসিয়াস স্টেট তো গ্যাসিয়াস স্টেটেই আছে। তাহলে নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, সে তার গ্রাউন্ড স্টেট কন্ডিশনে বা সর্বনিম্ন শক্তি স্তরে রয়েছে, সেই অবস্থায় তার আউটার মোস্ট অরবিট থেকে একটা ইলেকট্রনকে বার করে ইউনিপজিটিভ আয়ন বানাতে আমাকে যে পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হয়, সেটাকেই আমি তার আয়নাইজেশন এনথালপি বা ফার্স্ট আয়নাইজেশন এনথালপি বলি। এখানে যদি কোনো একটা অ্যাটমের আয়নাইজেশন এনথালপির ভ্যালু বিশাল হাই হয়, দ্যাট মিন্স তার ভ্যালেন্স সেল থেকে একটা ইলেকট্রনকে বার করতে অনেক বেশি এনার্জি লাগছে, তাহলে সে সহজে নিজের ইলেকট্রনটা ছাড়ছে না। সে যখন সহজে নিজের ইলেকট্রনটা ছাড়বে না, তাহলে সে ক্যাটায়ন ফর্ম করতে পারবে না, দ্যাট মিন্স আয়নিক বন্ডে টেক পার্ট করতে পারবে না। তাহলে সে কি করে স্টেবিলিটি পাবে? তার স্টেবিলিটি পাওয়ার অপশন হচ্ছে কোভ্যালেন্ট বন্ড করা। তাহলে উচ্চ আয়নন বিভব সম্পন্ন পরমাণুগুলি নিজেদের মধ্যে বা অন্য পরমাণুর সঙ্গে আয়নীয় বন্ধন গঠনের অক্ষম হওয়ায় সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে অনুগঠন করে। তো প্র্যাকটিক্যালি যেটা বলছিলাম, পি ব্লকের মৌলগুলি এই ধর্ম দেখা যায়। তাহলে মোটামুটি আমার পি ব্লকের এলিমেন্ট হতে হবে কোভ্যালেন্ট বন্ড করার জন্য। তারপর আসছে ইলেকট্রন আসক্তি, মানে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা। তাহলে ইলেকট্রন কত সহজে কে গেইন করে নিতে পারে, দ্যাট মিন্স সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রন পরমাণু দুটির ইলেকট্রন আসক্তি প্রায় সমান হতে হবে। তাহলে দুজনের ইলেকট্রন আসক্তি প্রায় সমান হতে হবে। একজনের ইলেকট্রন আসক্তি কম, একজনের ইলেকট্রন আসক্তি বেশি হলেই প্রবলেম আসবে এবং ওখানে আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করতে শুরু করবে। যেমন আমি যদি NaCl এর কথা বলি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, সোডিয়ামের ইলেকট্রন আসক্তি নেই, মানে কম নেই, ইন দ্য সেন্স অনেক কম। তাহলে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কম, ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি, কি করে ফেলে তারা? তাহলে একজনের কম একজনের বেশি, তাহলে যার বেশি সে কমের কাছ থেকে ইলেকট্রনটাকে টেনে নেয়, যেটা হয়। তারপরে আয়নিক বন্ড তৈরি হয়ে যায়। তাহলে কোভ্যালেন্ট বন্ড করতে চাইলে দুজনের ইলেকট্রন আসক্তিটা অলমোস্ট সমান হতে হবে। সেম হয়তো ইলেকট্রোনেগেটিভিটি, অংশগ্রহণকারী অ্যাটম দুটোর ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান হতে হবে। ওই যে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ চার্জের কনসেপ্ট বলেছিলাম। যদি না বলে থাকি, ফাজান্স রুল পড়বো তো আমরা নেক্সট দিন আমরা যখন ফাজান্স রুল পড়বো, তখন আমরা দেখবো ইলেকট্রোনেগেটিভিটিটা সমান বা প্রায় সমান কেন দরকার। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স চলে আসে, তাহলে কিভাবে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আয়নিক ক্যারেক্টার ডেভেলপ হয়, আয়নিক ক্যারেক্টার তো আয়নিক ক্যারেক্টার বাংলায় আর কি বলি ওটা, তাহলে আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে, মানে কোভ্যালেন্ট বন্ডটা কিভাবে ধীরে ধীরে আয়নীয় বন্ডের দিকে এগিয়ে যায়, সেই বিষয়টা আমরা পড়বো। তার জন্য ইলেকট্রোনেগেটিভিটিটা সমান হতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি সমান বা প্রায় সমান, এক্স্যাক্টলি সমান তো সবসময় পাওয়া সম্ভব নয়। যদি না হয়, তাহলে কি কি প্রবলেমের মধ্যে পড়তে হয় সেগুলো আমরা দেখবো। নিউক্লিয় চার্জ আর নিউক্লিয়াস দুটির মধ্যে দূরত্ব। তাহলে সেন্টারে কি বলেছে, সমযোজী বন্ধনে গঠনকারী পরমাণু দুটির নিউক্লিয় চার্জ যত বেশি হয় এবং নিউক্লিয়াস দুটির মধ্যে দূরত্ব যত কম হয়, সমযোজী বন্ধন তত দৃঢ় হয়। স্বাভাবিক। নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স যত কমছে, মানে নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স কমছে, মানে বন্ড লেন্থ কমছে। ঠিক আছে, এবার বন্ড লেন্থের কনসেপ্ট তো এই চ্যাপ্টারেই আছে, আগেই বলতে হচ্ছে একবার। তাহলে নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স মানে যখন দুটো অ্যাটম নিজেদের মধ্যে বন্ড করে, যদি ওভারল্যাপটা যত ভালো হবে, তত এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা কমবে। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কমছে মানে বন্ধন, ওটাকে আমরা বন্ধন দৈর্ঘ্য বলি। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো অ্যাটমের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স, মানে দ্যাট মিন্স ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, ওটাকেই আমরা কোভ্যালেন্ট বলি, কোভ্যালেন্ট বন্ড লেন্থ বলি বা বন্ড লেন্থ বলি। তাহলে এবার বন্ড লেন্থ যত কমবে তত ওভারল্যাপ বেশি। দেখ না, এই দুটো অ্যাটম যদি নিজেদের কাছাকাছি চলে আসে, তাহলে এই ওভারল্যাপ জোনটা বাড়বে। ওভারল্যাপ জোন যত বাড়বে, তত কি হবে, বন্ডটা তত স্ট্রং হবে, কোভ্যালেন্ট বন্ডটা তত স্ট্রং হবে। আর তাদের নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, তাহলে ওই যে কোভ্যালেন্ট বন্ডে মাঝখানে যে ইলেকট্রন জোড়টা রয়েছে, যেটা দুজনে সমানভাবে ব্যবহার করছে, সেই ইলেকট্রন জোড়টাকে তারা বেশি ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারবে বা নিজেদের মধ্যে ধরে রাখতে পারবে। সো সেটাও কোভ্যালেন্ট বন্ডকে আরো স্ট্রেংথ দেয়। ঠিক আছে, সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য বলেছে। সমযোজী যৌগের ক্ষেত্রে কি আগের দিন মনে হয় আয়নীয় যৌগের আমি বৈশিষ্ট্যগুলো বলা হয়ে ওঠেনি,
বা বলেছি নাকি আমার মনে পড়ছে না, যদি না বলা হয়ে থাকে তাহলে আমি এইগুলোর সাথে সাথেই তুলনা করে দিচ্ছি। প্রথমে ভৌত অবস্থা, সাধারণ অবস্থায় সাধারণত একক অনুরূপে অবস্থান করে। এই অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল খুবই কম হওয়ায় সাধারণ উষ্ণতা ও চাপে প্রধানত গ্যাসীয় তরল বা কোমল কঠিন মানে সফট সলিড পদার্থ হিসেবে থাকে। আর আয়নীয় মলিকিউলগুলোর কথা যদি বলি বা আয়নীয় বন্ধন যারা বা আয়নিক সলিডস এর কথা যদি বলি, আয়নীয় মলিকিউলগুলো মোস্টলি সলিড স্টেটে থাকে। তাদের বন্ধনটা তারা এরকম কি বলি গ্যাসীয় বা এরকম থাকে না, কারণ তারা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। আগের দিন বললাম না ল্যাটিস স্ট্রাকচার, তাহলে তারা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। ওই ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে এবং পার্টিকুলার একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকে এবং বন্ডটা ওদের মধ্যে খুব স্ট্রং হয়, তার জন্য সহজে ভঙ্গুর হয় না বা সফট সলিড হয় না, হার্ড টাইপের হয়। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি কথা বলি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? তাদের মধ্যে আন্তরাণবিক মানে সমযোজী মৌলগুলির যৌগগুলির অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণের বলের মান যথেষ্ট দুর্বল হওয়ায় অণুগুলিকে অপর অণু থেকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয় না। দ্যাট মিনস কি বলবো, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট কম। কিছু কিছু মলিকিউল রয়েছে যেমন SiC, SiO2, হিরক মানে ডায়মন্ড, এরকম কিছু কিছু মলিকিউল রয়েছে, কোভ্যালেন্ট মলিকিউল রয়েছে, যে মলিকিউলগুলো ছাড়া মানে যে মলিকিউলগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা অনেকটা হাই হয়, কারণ এগুলো অনেকটা কি বলবো ওই অনেক কার্বন মলিকিউল নিজেদের মধ্যে প্রচুর কোভ্যালেন্ট বন্ড করে, আর এই কোভ্যালেন্ট বন্ডগুলো স্ট্রঙ্গার। সো এই প্রচুর স্ট্রঙ্গার বন্ড থাকে বলে প্রত্যেকে মিলে হিরকটাকে অনেক হার্ড মেটেরিয়াল করে ফেলে এবং তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা বাড়ায়। তো হিরক সম্বন্ধে আমরা সলিড স্টেটের আলোচনা করবো পরের বছর। তো মোস্টলি কোভ্যালেন্ট মলিকিউলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা কম হয়, কিছু ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রমগুলো ব্র্যাকেটে লেখা রয়েছে। জেনারেল কেসে আমরা বলবো কোভ্যালেন্টলি বন্ডেড যে মলিকিউল তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা একটু কম হয়। ঠিক আছে, কিন্তু আমরা যখন আয়নীয় সলিডস এর কথা বলবো তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা কিন্তু হাই হবে। পাশাপাশি আমি আলোচনা করে দিচ্ছি যদি আগের দিন আমি বলতে ভুলে গিয়ে থাকি। এরপর কি আসবে? তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কি সমযোজী মলিকিউলগুলো, যে সমযোজী বন্ধনে আবদ্ধ যে মলিকিউলগুলো দ্রবণে গিয়ে বা অ্যাকোয়া সলিউশন লেটসে জলে গিয়ে আয়নে ডিভাইডেড হয় না, আয়নে ভাঙে না, মানে ক্যাটায়ন বা অ্যানায়নে ভাঙে না। তাহলে ক্যাটায়ন বা অ্যানায়নে যদি না ভাঙে তাহলে তারা চার্জ পরিবহন করতে পারবে না, তাহলে তড়িতের কুপরিবাহী, তাহলে তড়িৎ পরিবহন করে না, লেখা রয়েছে। এবার ব্যতিক্রমটা বলবো, হ্যাঁ এই ব্যতিক্রমটা একটু ইম্পর্টেন্ট। আর আয়নীয় যৌগের কথা, আয়নীয় যৌগ তো তৈরি হয় ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে, জলে দিলেই ভেঙে যাবে, ক্যাটায়ন অ্যানায়ন দেবে, তাহলে পজিটিভ নেগেটিভ আয়ন তৈরি করবে, সুন্দর চার্জ বহন করবে, মানে তড়িতের পরিবাহী। এবার এই ব্যতিক্রম পয়েন্টটা আমরা একটু ভালো করে পড়ি, এই ব্যতিক্রম পয়েন্টগুলোতেই ইন্টারেস্টিং জিনিস লেখা থাকে, এই ব্যতিক্রম পয়েন্টটা পড়ি। তাহলে সমযোজী হাইড্রোজেন ক্লোরাইড HCl সম্বন্ধে আমরা কি জানি? HCl অ্যাকোয়া সলিউশনে গেলে H+ আর Cl- করে, কিন্তু অ্যাকোয়া সলিউশনে যতক্ষণ যাচ্ছে না ততক্ষণ হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড আছে। এবার এক সমযোজী হাইড্রোজেন ক্লোরাইড, যখন হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কোভ্যালেন্ট বন্ড রয়েছে, বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবাহী নয়। তাহলে যখন ওটা HCl বন্ড আকারে থাকছে, পজিটিভ এবং নেগেটিভ আয়ন দিতে পারছে না, ততক্ষণ পর্যন্ত এটা তড়িতের কুপরিবাহী বিশুদ্ধ অবস্থায়। কিন্তু জলে, যেই জলে গুলে দিলি দ্রবীভূত হয়ে এটি জলের অণুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সিনিয়াম আয়ন, এই যে H+ আয়ন যেটা আছে, ওই এখান থেকে যে H+ আয়নটা আসছে, এই H+ আয়নটা জলের সাথে রিয়াকশন করে, জলের লোন পেয়ার দিয়ে H+ আয়নটাকে নেয়, দিয়ে সেটা H3+ আয়নে কনভার্ট হয়, মানে বেসিক্যালি H+ আয়ন দেয় আর Cl- আয়নে ভেঙে যায়। তাই দ্রবীভূত অবস্থায় HCl কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে তোকে কোশ্চেন করতেই পারে, HCl কখন তড়িৎ পরিবহন করে বা HCl কি তড়িৎ পরিবহন করতে পারে কি পারে না? তখন তোর কাছে কমপ্লিট অ্যান্সারটা স্যার এটা জানতে চাই যে তুই যদি বলিস HCl H+ আর Cl- আয়নে ভেঙে যায় তাই তড়িৎ পরিবহন করতে পারে, নাম্বারটা অর্ধেক দেবে। ওই পার্টিকুলার কোশ্চেনে স্যার জানতে চাইছে তোর কাছে বা এক্সামিনার জানতে চাইছে যে তুমি এটা জানো কি জানো না, যে বিশুদ্ধ আমি যদি HCl এর কথা বলি তখন HCl কোভ্যালেন্টলি বন্ডেড থাকে, তখন সেটা তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ ওটা H+ আর Cl- আয়নে ভাঙে না। কিন্তু জলে দ্রবীভূত হয়ে গেলেই ওটা H+ আর Cl- আয়ন তৈরি করে এবং ওই H+ আয়নটা জলের সাথে রিয়াকশন করে H3+ আয়ন তৈরি করে। সো সেই কারণে কিন্তু HCl তড়িৎ পরিবহন করতে পারে। আর এই যে H2 অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে আমি H+ আয়নটাকে দিয়ে H3+ আয়ন তৈরি করলাম, আর অনেকেই বুঝতে পারলি না কি করলাম, অসমযোজী বন্ধন শেখাবো, অসমযোজী বন্ধনে এই জিনিসটা দেখতে পাবি। ঠিক আছে, সো H3+ আয়ন তৈরি হওয়াটা নিয়ে ভাবতে হবে না, শুধুমাত্র এটা বোঝ যে জলে গেলে ওটা কি করে, ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যায়, H+ আর Cl- আয়নে ভেঙে যায়, ওই জন্য তড়িৎ পরিবহন করতে পারছে আর বিশুদ্ধ অবস্থায় পারছে না। দ্রাব্যতা, সমযোজী মলিকিউলগুলো অধ্রুবীয় দ্রাবক। ঠিক আছে, তাহলে সমযোজী মলিকিউলগুলো অধ্রুবীয় দ্রাবকে, অধ্রুবীয় মানে যে
সলভেন্টগুলোর, দ্রাবকের ইংলিশ হচ্ছে সলভেন্ট, যে সলভেন্টগুলো পোলার টাইপের নয় সেখানে পারবে না, নন পোলার সলভেন্টের মধ্যে কিন্তু ওটা দ্রবীভূত হয়। এবার হোয়াট ইজ নন পোলার? ফাজান্স রুল। নেক্সট ডেটে ফাজান্স রুল পড়াবো, নেক্সট ডেটে ফাজান্স রুলে ওই নন পোলার কথাটার মিনিংটা বুঝতে পারবি। নেক্সট, তাহলে তড়িৎযোজিতের জন্য কি হবে? তড়িৎযোজিগুলো তাহলে অবশ্যই পোলার, মানে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে, ঠিক আছে? আমাদের একটা কথা আছে ইংলিশে, লাইক ডিসলভস লাইক, তাহলে সমযোজী মলিকিউলগুলো হয় অধ্রুবীয়, তাহলে অধ্রুবীয় মলিকিউলগুলো অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর তড়িৎযোজী যে যৌগগুলো সেইগুলো হচ্ছে ধ্রুবীয়, তাহলে ধ্রুবীয় মলিকিউলগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে পোলার নন পোলার ওয়ার্ডটা ইউজ করা অনেক ইজি আর ধ্রুবীয় ওয়ার্ডের থেকে, তোরাও আশা করি আমার সাথে সহমতই হবি। তাহলে সমযোজী মলিকিউলগুলো হচ্ছে নন পোলার, নন পোলার মলিকিউল নন পোলার সলভেন্টে ডিসলভ হবে, আর আমাদের আয়নিক সলিডস গুলো বা আয়নিক কম্পাউন্ডস গুলো হচ্ছে পোলার, পোলার মলিকিউল পোলার সলভেন্টে ডিসলভ হবে। এবার পোলার নন পোলার কি জিনিস ফাজান্স রুলে আমরা পড়বো, ঠিক আছে? পোলার নন পোলার কি জিনিস, তাহলে আমি আয়নীয় যৌগের সাথে কোভ্যালেন্ট যে মলিকিউল তাদের মেন প্রপার্টি গুলো একটু পাশাপাশি আলোচনা করে দিলাম, যদি আগের দিন প্রপার্টি না বলে থাকি। এবার একটু বন্ধনের অভিমুখ এরকম বলেছে যে বিএসিপি আর তত্ত্ব দিয়ে আমরা এগুলো করবো। বন্ধনের অভিমুখের ক্ষেত্রে যেটা হয়, আয়নিক বন্ধনের কোনো বন্ধনের অভিমুখ নেই, কিন্তু ত্রিমাত্রিক এবার কোভ্যালেন্ট বন্ড করলে সেগুলোর একটা বন্ধনের অভিমুখ আছে, এবং সেই বন্ধনের অভিমুখের জন্যই ওই সমযোজী যৌগগুলো একটা ত্রিমাত্রিক বিন্যাস তৈরি হয়, যেটাকে আমি ওই শেপ বলি মলিকিউলটার, ঠিক আছে? সেই শেপটাই আমরা এই যে বিএসিপি আর তত্ত্ব পড়বো, এবং ওই শেপগুলোই তোর কাছে জানতে চাইবে, ঠিক আছে? তাহলে কোভ্যালেন্ট বন্ডের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, যার ফলে কোভ্যালেন্টলি বন্ডেড মলিকিউলগুলোর বা সমযোজী মলিকিউলগুলোর যৌগগুলোর একটা পার্টিকুলার কি রয়েছে, শেপ বা জিওমেট্রি রয়েছে, আয়নিক বন্ড মলিকিউলে যেটা নেই। বেশ, এগুলো হচ্ছে মেন মোটামুটি মেন পয়েন্ট। এবার আমাদের আর কি আছে, এখানে বেশ কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্সগুলো দেখে নিবি। এরপরে আমাদের যে টপিকটা শুরু হবে সেই টপিক থেকে আমরা বলছি পরিবর্তনশীল যোজ্যতা, বা আগের দিনে যেটা দেখছিলাম ভেরিয়েবল ভ্যালেন্সি। তাহলে ভেরিয়েবল ভ্যালেন্সি ক্ষেত্রে ভেরিয়েবল কোভ্যালেন্সি, ইলেকট্রোভ্যালেন্সি নয়। ভেরিয়েবল ভ্যালেন্সি ক্ষেত্রে কি হয়, ভেরিয়েবল ভ্যালেন্সি ব্যাপারটা দেখ, হাইড্রোজেনের জন্য 1s1, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p3, তাহলে 2p3টা কিভাবে 1s2 2s2, 2p3টা কিভাবে px এ একটা, py এ একটা, pz এ একটা। আশা করি বুঝতে পারছিস। p অরবিটালে তিনটে বক্সের নাম কি কি, px py pz, অ্যাটমিক স্ট্রাকচার যে বুঝতে পারছিস না অ্যাটমিক স্ট্রাকচার দেখবি। তাহলে প্রতিটা px py pz এ একটা একটা করে ইলেকট্রন আছে। অক্সিজেনের জন্য কি হবে 1s2 2s2 2p4, 2p4 মানে এই যে p এর যে তিনটে বক্স px py আর pz, px এ একটা 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 করে তিনটে, এবং 4 নম্বরটা এখানে, তাহলে px এ দুটো, py এ একটা, pz এ একটা। ফ্লুরিনের কথা বললে এরকম দেখতেই পাচ্ছিস, px এ দুটো, py এ দুটো, pz এ একটা। এই পরমাণুগুলির ক্ষেত্রে যোজ্যতা কক্ষে বিজোড় সংখ্যক ইলেকট্রনই হলো এদের সমযোজ্যতার পরিমাণ। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন আর একটা ইলেকট্রন চাইছে, তাহলে ইকুইভ্যালেন্ট মানে অক্টেট করে ফেলবে, অক্টেট তো নয় ডাবলেট করে ফেলবে হাইড্রোজেন। নাইট্রোজেন কটা চাইছে, তিনটে বিজোড় আছে, ততগুলো ইলেকট্রন চাইছে এক্সট্রা, মানে 5টা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, 5টা ভ্যালেন্স ইলেকট্রন না, 2s এ দুটো আর 2p তে তিনটে, তাহলে টোটাল 5টা, আর তিনটে চাইছে। এবং আমরা যদি ঘটনা চক্রে দেখি যতগুলো ওদের কাছে বিজোড় সংখ্যক ইলেকট্রন, ঠিক ওইটাই হচ্ছে কোভ্যালেন্সি, আমরা পাশাপাশি কোরিলেট করে নিতে পারছি। তাহলে তিনটে, কারণ তিনটে আছে, আর তিনটে ইলেকট্রন পেলেই কি হয়ে যাবে, অক্টেট হয়ে যাবে, কারণ p6। এখানে অক্সিজেনের যদি কথা বলি, দুটো বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনকে যখন একটা একটা করে পেয়ে যাবে এই অরবিটাল ইলেকট্রন, তখন ওটা 2p6 হয়ে অক্টেট করে ফেলবে। ফ্লুরিনের জন্য একটা, সেই জন্য বলেছে যে এদের বিজোড় সংখ্যক ইলেকট্রন হচ্ছে 1 2 3 এবং 1, তাই এদের যোজ্যতা 1 3 2 এবং 1, ঠিক আছে? যতগুলো বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন পেলে অক্টেট হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছিস যে নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3, ও যদি আর তিনটে ইলেকট্রন পেয়ে যায় তাহলে p6 হয়ে যাবে, তাহলে 2s2 2p6 হয়ে গেল, তাহলে অক্টেট। বাকিদের ক্ষেত্রে দুটো, আর ফ্লুরিনের জন্য একটা, তাহলেই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কথা। এবার বলেছে বেরিলিয়াম বোরন কার্বন পরমাণুর সমযোজ্যতা তাদের ভূমিস্তর ইন দ্য সেন্স গ্রাউন্ড স্টেট যেটা বলছিলাম সব থেকে স্টেবল অবস্থা, যোজ্যতা কক্ষের বিজোড় ইলেকট্রন সংখ্যা দ্বারা নির্ধারিত হয় না। কি বললাম, বোরন বেরিলিয়াম কার্বন এদের ক্ষেত্রে আবার যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেই আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা দিয়ে কিন্তু আমরা কোভ্যালেন্ট তাদের কোভ্যালেন্সিটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো না। ওইভাবে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু কার্বনের অক্টেট ফিল আপ হবে না। আমি কার্বনটা দিয়েই বলি, কারণ কার্বনটা খুব ইম্পর্টেন্ট, এরপরে অর্গানিক কেমিস্ট্রি করতে হবে যখন, তখন কার্বনই লাগবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কার্বনেরই কেমিস্ট্রি। তাহলে এখানে কি আসবে 1s2 2s2 2p2, এটাকে যদি ভেঙে লিখি 2p2টাকে, 2p2টা ঠিক আছে 2p2 লেখা থাকুক, আমি ভ্যালেন্স সেলটাকে লিখি স্প্লিট করে, 2s এ দুটো ইলেকট্রন
আর পি এর তো তিনটে বক্স, পি এর তিনটে বক্স মানে এটা 2px, এটা 2py, এটা 2pz। তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে তুই কি বলবি এই সিচুয়েশনে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট। হ্যাঁ, এটা হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে ইনার, ইনারটা আমি লিখলাম না, এটা হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট। কার্বনের গ্রাউন্ড স্টেটে ভ্যালেন্স সেলের সিচুয়েশনটা এরকম। তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা বা বিজোড় ইলেকট্রন কটা? তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে দুটো। তাহলে কি কার্বন দুটো কোভ্যালেন্ট বন্ড করলে অক্টেট হয়ে যাবে? কোনোদিনই হবে না। কার্বন যদি দুটো কোভ্যালেন্ট বন্ড করে তাহলে আরো দুটো এক্সট্রা ইলেকট্রন পাবে, তাহলে 2 2 এ 4 তো ছিল, আর দুটো পাবে, মানে 6টা হবে, অক্টেট তো হচ্ছে না। তাহলে এই সিচুয়েশনে আমরা এরকম করতে পারবো না। এই সিচুয়েশনে কার্বনকে তার গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে। আমরা যখন হাইব্রিডাইজেশন করবো এইসব জিনিসপত্রই করবো, তাহলে এগুলো তোকে জানতে হবে পার্টিকুলারলি। এক্ষেত্রে কার্বন কি করবে? কার্বন তার 2s এর একটা ইলেকট্রনকে, 2s এর একটা ইলেকট্রনকে ও জাম্প করাবে হায়ার এনার্জি pz এ। তাহলে একটা ইলেকট্রন লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে জাম্প করলো, ওটা হয়ে যাবে কার্বনের এক্সাইটেড স্টেট। কি স্টেট? ওটা হয়ে যাবে কার্বনের এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটে কার্বনের সিচুয়েশন কি হবে? 2s এ একটা ইলেকট্রন, আর এই যে p এর তিনটে বক্স, এই যে p এর তিনটে বক্সে একটা, দুটো এবং 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে সেখানে ঢুকবে। তার মানে এটা px, py, pz, মানে 2px, 2py, 2pz। এবার আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কটা? 4টে। আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কটা? 4টে। এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ও যদি আরো 4টে ইলেকট্রন পেয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 2s2 2p6 অক্টেট হয়ে যাবে। তাই কোভ্যালেন্ট বন্ড কার্বন করবে 4টে। তাই কার্বনের গ্রাউন্ড স্টেটে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেই আনপেয়ার্ড ইলেকট্রনটা কিন্তু ওর কোভ্যালেন্সির পরিমাপ নয়। কার্বন, বেরিলিয়াম, বোরন এদের ক্ষেত্রে কি হবে? অক্টেট ফিল আপ করার জন্য, যদিও বেরিলিয়াম বা বোরন ইলেকট্রন জাম্প করিয়ে অক্টেট করতে পারে না, সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তার জন্য আমি কার্বনটাকে নিয়ে বললাম। কার্বন তাহলে কি করে? একটা ইলেকট্রনকে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে জাম্প করায়। দ্যাট মিনস 2s এর দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন হায়ার এনার্জি যে 2p আছে, এই একটা ইলেকট্রন 2s থেকে 2p তে জাম্প করে। 2p তে এরকম সিচুয়েশন আছে, এরকম আছে। তাহলে এখান থেকে উপরে জাম্প করে, তাহলে এক্সাইটেড স্টেটে যায়। তাহলে কিছুর ক্ষেত্রে কোনো অ্যাটম যে তিনটে নাম বলে এখানে যে কটা এক্সাম্পল দেওয়া আছে, ও কটা এক্সাম্পল বা ও কটা অ্যাটমের জন্য জানলেই তোর এনাফ, ঠিক আছে? বেশি চিন্তা করার দরকার নেই। তাহলে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের গ্রুপে যারা রয়েছে এবং ফ্লুরিনের গ্রুপে যারা রয়েছে, এই গ্রুপটা কতটা হয়ে যাবে? প্রত্যেকের জন্য কি হবে? যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন ঠিক ততগুলোই তাদের কোভ্যালেন্সি বা কোভ্যালেন্ট বন্ড ততগুলোই করবে। নাইট্রোজেন, ফসফরাস একই সিচুয়েশন হবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত হ্যালোজেন আছে সবারই তাহলে কোভ্যালেন্সি 1 হবে। নাইট্রোজেনের গ্রুপে যারা আছে সবারই 3। তাহলে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন আর ফসফরাস পড়ে নেয়, নাইট্রোজেনেরও 3, ফসফরাসেরও 3, মানে 3টে করে ইলেকট্রন চাইবে। অক্সিজেনের নিচে সালফার আছে, অক্সিজেনও 2টো ইলেকট্রন চাইছে, সালফারও 2টো ইলেকট্রনই চাইছে, হয়ে গেল। আর এখানে যদি আমি সেকেন্ড পিরিয়ডের কথা বলি, সেকেন্ড পিরিয়ডে আমার বোরন, বেরিলিয়াম, কার্বন এরা আছে। এরা যে গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রন দিয়ে আমাদের হবে না, তা ইলেকট্রনগুলোকে এক্সাইটেড করতে হবে। এখানে বলা রয়েছে, এখানে দেখানো রয়েছে। কার্বনটা দেখ 1s2 2s2, এটা গ্রাউন্ড স্টেটে কি 2px এ একটা, 2py একটা। 2s এর একটা ইলেকট্রন এখন জাম্প করে যে pz টা ফাঁকা রয়েছে সেখানে যাবে, যে 2pz হয়ে যাবে। এক্ষেত্রেও দেখ 2s এর ইলেকট্রনটা py এ গেছে, এখানে 2s2 এর ইলেকট্রনটা একটা px এ গেছে, দিয়ে কোভ্যালেন্সিটাকে ওরা বাড়িয়েছে। তাহলে গ্রাউন্ড স্টেটে যতগুলো দেখছি সেটা কিন্তু ওর কোভ্যালেন্সি হিসাবে আমরা বিচার করতে পারবো না। তাহলে গ্রাউন্ড স্টেটে দুটো আনপেয়ার, তাহলে দুটো কোভ্যালেন্সি মানে দুটো বন্ড করবে তা নয়। তাহলে বেরিলিয়ামের কিছুই নেই আনপেয়ার, তাহলে বন্ডই করবে না তা নয়, বেরিলিয়াম দুটো করবে। বোরন একটা করার কথা ছিল গ্রাউন্ড স্টেট দেখলে, কিন্তু বোরন করবে 3টে। কার্বনের দুটো করার কথা ছিল গ্রাউন্ড স্টেট দেখলে, কার্বন কোভ্যালেন্ট বন্ড করবে কখন? কটা এখন? 4টে, কারণ এখন 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন নিজে দেবে, লোকের অন্য অ্যাটমের কাছ থেকে আরো একটা করে ইলেকট্রন নেবে, নিজের 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, অন্যজনের কাছ থেকে আরো একটা করে ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড করে ফেলবে। বাস। এবার তারপরে পয়েন্টে কি বলেছে? পর্যায় সারণী যদি আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের কথা বলি, এবার তৃতীয় পর্যায় হলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যায়ের কথা যদি বলি, যেখানে ডি কক্ষক রয়েছে, ইনার ডি থাকবে, এই পর্যায়ের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই পর্যায়ের যে পি ব্লক এলিমেন্ট গুলো রয়েছে 15, 16, 17 এই গ্রুপভুক্ত মৌলগুলোই মূলত পরিবর্তনশীল যোজ্যতাটা দেখায়। কেন এই যোজ্যতাটা দেখাবে? কারণ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে এলিমেন্টগুলো, পঞ্চম পর্যায়ে আমরা কিন্তু ডি ব্লকের এলিমেন্টগুলো নিচ্ছি না, আমরা পি ব্লকের এলিমেন্টগুলো নিচ্ছি। তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ওই তৃতীয় পর্যায় থেকেই আমার ডি অরবিটালটি স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে মানে
3 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার 3 থেকেই তো ফার্স্ট ডি অরবিটাল স্টার্ট হয়, তাই না? 1 এ শুধু s, 2 এ 2s আর 2p, 3 তে s p d তিনটেই আছে। তাহলে তৃতীয় পর্যায়ের এলিমেন্ট গুলো থেকে এবং p ব্লকের নেব, তৃতীয় পর্যায়ে কিন্তু d ব্লকের বা s ব্লকের নয়, তৃতীয় পর্যায়ের আমরা d ব্লকের এলিমেন্ট গুলোকে নিয়ে যদি d ব্লক বলছি, তৃতীয় পর্যায়ে যদি আমরা p ব্লকের এলিমেন্ট গুলো এবং পার্টিকুলারলি 15, 16, 17 এই তিনটে গ্রুপের এলিমেন্ট গুলোই যত রাজ্যের ভেরিয়েবল ভ্যালেন্সিটা দেখায়। সেই ভেরিয়েবল ভ্যালেন্সি গুলো কিভাবে দেখায়? ওই ইলেকট্রন জাম্প করিয়ে করিয়ে, এখানে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব সালফার, ফসফরাস, আয়োডিন, এই তিনটেকে নিচে আলোচনা করা হয়েছে। ফসফরাসকে নিয়ে তুই যদি ভাবিস, নাইট্রোজেন হবে না কিন্তু, নাইট্রোজেনের 2s আর 2p তেই শেষ। ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? 15টা ইলেকট্রন, দ্যাট মিন্স 1s2 2s2 2p6 10টা, 3s এ দুটো, 3p তে তিনটে। তাহলে যাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা মানে ভ্যালেন্স সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা মিনিমাম 3, সেখান থেকে স্টার্ট হবে। তাহলে ফসফরাসের 3s এ দুটো আর 3p তে তিনটে, যেটা px py pz হয়ে ভাগ হয়ে রয়েছে। তাহলে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে কি বলবি? সমযোজ্যতা হচ্ছে 3, মানে তিনটে কোভ্যালেন্ট বন্ড করবে। ট্রু ট্রু। এই হাইব্রিডাইজেশনের দিকে এখন তাকাতে হবে না। এবার ফসফরাসের হাইব্রিডাইজেশনের দিকে এখন তাকাতে হবে না। তাহলে হাইব্রিডাইজেশনের দিকে যদি তা না তাকাস, এবার ফসফরাসের বাকি সিচুয়েশনটা একবার দেখতো। ফসফরাসের বাকি সিচুয়েশনটা হচ্ছে যে ফসফরাস, আমি টোটালটা লিখলাম না স্যার, নিয়ন লিখলাম, তারপরে কি হচ্ছে 3s2, দেন কি হচ্ছে 3p3, 3p তে তিনটে। এবার একটা জিনিস মনে রাখ, 3n এর ভ্যালু যদি 3 হয়, তার আন্ডারে l এর ভ্যালু কত হবে? 0 to n - 1। 0 to n - 1 মানে কি পাবো? 0 1 আর 2, 0 1 আর 2 মানে s p এবং d। তাহলে 3 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি যদি চলে আসি, ফসফরাসের এই যে 3d অরবিটাল গুলো রয়েছে, 3d অরবিটালে কোনো ইলেকট্রনই নেই, মানে 3d অরবিটালটা পুরো ভ্যাকেন্ট। তাহলে এক্ষেত্রে ফসফরাস কি করে? গ্রাউন্ড স্টেটে 3s এ দুটো ইলেকট্রন, 3p তে একটা, দুটো, তিনটে ইলেকট্রন, আর এই যে d এর 5টা বক্স, 1 2 3 4টে দাগ দিয়ে দিলাম, 5টা বক্স হয়ে যাবে। তাহলে এটা 3s, 3p, 3d। ও কি করে? তাহলে তিনটে আনপেয়ার্ড, ইনিশিয়ালি তিনটে কোভ্যালেন্সিও দেখায়। আরেকটা সিচুয়েশন করতে পারে, গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রনকে 3d তে জাম্প করাতে পারে। তাই গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রন যদি 3d তে জাম্প করে যায়, 2s এ একটা, 3s এ একটা ইলেকট্রন, 3p তে একটা, দুটো, তিনটে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে এখন আনপেয়ার্ড ইলেকট্রন কত? একটা, চারটে, 5টা। তাহলে ও কিন্তু কোভ্যালেন্সি 5ও দেখাতে পারে। একটাতে sp3 হাইব্রিডাইজেশন হবে, একটাতে sp3d হাইব্রিডাইজেশন। শেখায়নি বলে, যখন শেখাবো তখন বুঝতে পারবি। তাহলে সে কিন্তু তার ভ্যাকেন্ট এই যে d অরবিটাল গুলো রয়েছে, এই d অরবিটাল এখন 3s থেকে ইলেকট্রনকে জাম্প করাতে পারে, যেটা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট গুলো কিন্তু পারছিল না। কার্বন তার 2s এর ইলেকট্রন গুলোকে p পর্যন্তই পারছিল, কারণ 2 এ তো s আর p ছাড়া কিছু নেই, ও তো d পর্যন্ত নিয়ে যেতে পারবে না, যদিও দরকারও ছিল না। আর তো আনপেয়ার্ড পেয়ার্ড আপ ইলেকট্রনই ছিল না যে ফার্দার আপলোড বলছি, আরো হায়ার কোয়ান্টাম নাম্বারে জাম্প করাতো, সেটা তো দরকারও পড়েনি। কিন্তু এক্ষেত্রে কি, তিনটে p ব্লক হয়ে বসে রয়েছে, 3s এর ইলেকট্রনটাকে জাম্প করাতে পারলো কেন? d ফাঁকা আছে। নাইট্রোজেন কেন পারেনি? নাইট্রোজেনে তো এরকম 2s2 2p3, তো নাইট্রোজেন কেন 2s এর ইলেকট্রনটাকে পাঠাতে পারলো না? কারণ নাইট্রোজেনের 2s2 তে 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে s আর p এই দুটোই থাকে। 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে s আর p এই দুটো অরবিটালই থাকে, ঠিক আছে? d তো নেই। তাই ফসফরাস নাইট্রোজেনের গ্রুপে, নাইট্রোজেনের নিচে ফসফরাস, ইলেকট্রনিক কনফিগারেশনের জেনারেল ট্রেন্ডটা একই, 3s2 3p3, d থাকার জন্য d তে জাম্প করতে পারলো। তাই কোভ্যালেন্সি ও 3ও দেখাতে পারে, কোভ্যালেন্সি 5ও দেখাতে পারে। তাই ফসফরাস যখন কোভ্যালেন্সি 3 দেখায়, তখন ও PCl3 তৈরি করতে পারে এখানে, আর যখন কোভ্যালেন্সি 5 দেখায়, তখন PCl5 তৈরি করতে পারে এই সিচুয়েশনে, ঠিক আছে? তাহলে হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়। হাইব্রিডাইজেশন কি জিনিস যখন পড়াবো তখন দেখবি। তাই এখন হাইব্রিডাইজেশনের দিকে তাকাতে বারণ করছি। এবার সালফারের ক্ষেত্রে তুই যদি চলে আসিস, সালফারেরও ডিটা ফাঁকা পড়ে রয়েছে, এবং সালফারটা কি? অক্সিজেনের নিচেই, অক্সিজেনের 2s2 2p4, সালফার 3s2 3p4। তাহলে 3s সে দুটো, 3px এ দুটো, এটা এরকম সিচুয়েশন। এবার ও কি করাবে? টোটাল ডিটা ফাঁকা, টোটাল যে ডি এর যে 5টা বক্স ফাঁকা, ও প্রথমে px থেকে একটা ইলেকট্রনকে d তে পাঠাবে। তাহলে যখন পাঠায়নি তখন কোভ্যালেন্সি 2 দেখাতে পারে, ঠিক আছে? যখন কোনো ইলেকট্রন পাঠাবে না, জাম্প করাবে না, তখন কোভ্যালেন্সি 2 দেখাতে পারবে, যেমন H2S মলিকিউলে প্রথম সিচুয়েশন। এবার ও যখন p এর একটা ইলেকট্রনকে d তে পাঠাবে, তাহলে এখানে একটা আনপেয়ার্ড হবে, এটা 2 থেকে ডাউন হয়ে 1 হয়ে যাবে। তাহলে কতগুলো হলো? 1 2 3 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কোভ্যালেন্সি কত দেখাতে পারবে? 4। এরকম একটা মলিকিউলের एग्जांपल কি হবে? SF4, ঠিক আছে? আরেকটা কি করতে পারে? এই 3s এর একটা ইলেকট্রনকেও এখানে পাঠালো, তাহলে 3s এর দুটো থেকে হয়ে গেল একটা। তাহলে এখন আনপেয়ার্ড দেখ, 1 2 3 4 5 6টা। তো
তাহলে এই সিচুয়েশনে ও কোভ্যালেন্সি কত দেখাবে 6, 6টা বিজোড় ইলেকট্রন, তাহলে কোভ্যালেন্সি দেখাবে 6, মলিকিউল হবে SF6, আগেরটা SF4 যেটা বললাম। হাইব্রিডাইজেশনের দিকে এখন তাকানোর দরকার নেই, যখন পড়াবো তখন। আশা করি সালফার কিভাবে ভেরিয়েবল ভ্যালেন্সিটা দেখাই, ফসফরাসটা আমি বোর্ডে করালাম, সালফারটা আমি এভাবে দেখালাম, আশা করি সালফারটা বুঝতে পারলি। অ্যান্ড লাস্টলি আমাদের আয়োডিন মানে হ্যালোজেনের গ্রুপ কিভাবে দেখাবে। হ্যালোজেনের গ্রুপের ক্ষেত্রে যে সব তো পারবে না, ফ্লুরিন তো পারবে না, কারণ ফ্লুরিন তো 2s2p তেই শেষ, তাহলে 1 3 5 7 সবই দেখায়। কারণ আয়োডিন, যদি আয়োডিনের কথা বলি, আয়োডিনটা হচ্ছে ওই জেনারেল কনফিগারেশনটা তো হ্যালোজেনের গ্রুপের মনে আছে, কিভাবে আমরা করি NH2np5, তাহলে আয়োডিন ফ্লুরিন হাতে করে দেখ এক থেকে তো গুনলে হবে না, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম এই ভ্যালেন্স সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লুরিনের 2s2p5, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে 2 3 4 5, তাহলে 5s2 5p5, তাহলে 5s2 5p5, আনপেয়ার্ড ইলেকট্রন কটা একটা, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন একটা মানে কোভ্যালেন্সি দেখাবে 1, ঠিক আছে। তাহলে আয়োডিন কোভ্যালেন্সি 1 দেখাতে পারে। আয়োডিন কোভ্যালেন্সি 3 কি করে দেখাবে, সেম ওয়েতে ওই py এর যে জোড় ইলেকট্রনটা রয়েছে 5py এর যে জোড়া ইলেকট্রনটা রয়েছে ওই ইলেকট্রনটাকে প্রথমে জাম্প করাবে, তাহলে py এর ওই একটা ইলেকট্রনকে 5d তে জাম্প করালো, py এর যে দুটো ইলেকট্রন ছিল তার মধ্যে একটাকে 5d তে জাম্প করালো, আনপেয়ার্ড ইলেকট্রন কটা তৈরি হলো 3টে, তাহলে এই ক্ষেত্রে কোভ্যালেন্সি 3। IF3 মলিকিউলে আগেটা ICl মলিকিউল, এগুলোকে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বলি, হ্যালোজেনের সাথে হ্যালোজেনের মলিকিউল তৈরি হলে এরপরে কি করতে পারে, px এর একটা ইলেকট্রনকে আবার একটা d তে পাঠাবে, তাহলে d তে একটা আনপেয়ার্ড 2 3 4, আর এই px এর দুটো ইলেকট্রনটা কমে আসছে এখন 1 এ, তাহলে দেখ আরো একটা d এসেছে, কারণ px এর একটা ইলেকট্রন d তে গেছে, তাহলে 1 2 3 4 5টা আনপেয়ার্ড, তাহলে 5টা আনপেয়ার্ড মানে 5, কোভ্যালেন্সি হচ্ছে 5, মলিকিউল তৈরি করবে IF5। এবং লাস্টলি ওই যে 5s2 এর যে ইলেকট্রনটা রয়েছে, 5s2 এর যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনটা 5s2 এর যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে আবার একটা d তে পাঠাবে, তাহলে নতুন আরেকটা d ইন্ট্রোডিউস হবে, অলরেডি দুটো d তো ছিল, নতুন একটা d ইন্ট্রোডিউস হলো, 5s2 এর যে দুটো ইলেকট্রন সেটা ডাউন হয়ে 1 এ নামবে, তা টোটাল 7টা আনপেয়ার্ড ইলেকট্রন, মলিকিউল IF7। এই মলিকিউলগুলো নিয়ে চিন্তা নেই, মলিকিউলের এরপরে শেপ অফ দ্য মলিকিউল যখন করাবো তখন অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবি। তাহলে এইভাবে কিন্তু ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় কোভ্যালেন্ট মলিকিউলগুলো। কোভ্যালেন্ট মলিকিউলগুলো তাহলে ভেরিয়েবল ভ্যালেন্সি কিভাবে দেখায়, তার যাদের কাছে ভ্যাকেন্ট d অরবিটাল রয়েছে তারা নিজের যে পেয়ার্ড আপ ইনার সেলের যে পেয়ার্ড ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোকে একটা একটা করে হায়ার আনফিল্ড বা ভ্যাকেন্ট যে d অরবিটাল রয়েছে সেই ভ্যাকেন্ট d অরবিটালে একটা একটা করে ইলেকট্রনকে জাম্প করায়, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনটাকে বাড়ায়, কোভ্যালেন্সি বেড়ে যায়, ঠিক আছে। তাহলে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে এক ধরনের আনপেয়ার্ড ইলেকট্রন, কোভ্যালেন্সি এক ধরনের, একটা একটা করে ইলেকট্রন জাম্প করেছে, মানে এক্সাইটেশনটা বাড়াচ্ছে, যত যত আলাদা আলাদা এক্সাইটেড স্টেট পাচ্ছি কোভ্যালেন্সিটাও একটা একটা করে নয়, কোভ্যালেন্সিটাও সেই অনুযায়ী বাড়তে বাড়তে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো আর অষ্টক নিয়মে ডেভিয়েশন এখানে আছে, যে এই কনসেপ্টটা না পড়লেও হবে, এখানে বলেছে যে অক্টেট রুলটাকে মেনটেন করার জন্য কি করেছে বলতো, অক্টেট রুলটাকে মেনটেন করার জন্য বললো যে অক্টেট রুলটাকে মেনটেন করার জন্য বললো যে ফসফরাসের যে 5টা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, 5টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 3টে ভ্যালেন্স ইলেকট্রনকে ও ইউজ করেছে কি করার জন্য, যে টোটালটাকে যদি ক্যালকুলেট করিস, এটা অন্য জিনিস, আমি ভাবছি সেই সিঙ্গেল ইলেকট্রন যেটা বলেছে তাই দেখছি, ছবিটা মিলছে না কেন আমি তখন থেকে ভাবছি, আমি ভাবছি ওই সিঙ্গেল ইলেকট্রনের একটা এক্সপ্লেনেশন আছে সেইটা দিয়েছে হয়তো না। এক্ষেত্রে যেটা বলেছে যে অষ্টক নিয়মের যে ব্যতিক্রম, অষ্টক নিয়মের ব্যতিক্রম কি করে হয়, আমি এটা ভেবেছিলাম অন্য জিনিস দিয়েছে, সেটা নয়। অষ্টক নিয়মের ব্যতিক্রমের মধ্যে ইলেকট্রনের যে 8টা ইলেকট্রন ধরবে আউট ভ্যালেন্স সেলে, নোবেল গ্যাসের কনফিগারেশন ভাবে এই যে কনসেপ্টটা ভাবছিলাম সেই কনসেপ্টটা ডেভিয়েট করলো কিভাবে। এই যে PCl5 এ যদি কথা বলি, ফসফরাসের সাথে 5টা ক্লোরিনের 5টা কোভ্যালেন্ট বন্ড, মানে টোটাল 10টা ইলেকট্রন, তাহলে 8 এর বেশি। SF6 মলিকিউলে যদি কথা বলি 12টা ইলেকট্রন, IF7 এ যদি কথা বলি 14টা ইলেকট্রন, তাহলে এই পার্টিকুলার মলিকিউলগুলোতে কি হয়েছে, অক্টেট এক্সপ্যান্ড করে গেছে। অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক, অনেক মলিকিউল রয়েছে যাদের এক জায়গায় অক্টেট এক্সপ্যান্ড করে গেছে, এখানে ইনকমপ্লিট ইলেকট্রন অক্টেট, যেমন BeCl2 BF3 এরকম টাইপের মলিকিউলে অক্টেট ফিলাপই হয় না, BeCl2 BF3 এইরকম টাইপের মলিকিউলে অক্টেট ফিলাপই হয় না, কারণ বোরনের এক্সাইটেড স্টেটে, দেখ আগের পেজে, বোরনের এক্সাইটেড স্টেটে টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন বোরন বানাতে পারে কতগুলো দেখতো, গ্রাউন্ড স্টেটে তো একটা বাদই দে, এক্সাইটেড স্টেটে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন করতে পারে, 3টে আনপেয়ার্ড ইলেকট্রনকে ইউজ করে ও 3টে কোভ্যালেন্ট বন্ড করবে, 3টে কোভ্যালেন্ট বন্ড মানে টোটাল 6টা ইলেকট্রন। বেরিলিয়ামে তো গ্রাউন্ড স্টেটে বন্ড করার ক্ষমতাই নেই, মানে কোভ্যালেন্ট বন্ড করার ক্ষমতাই নেই, এক্সাইটেড স্টেটে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে কোভ্যালেন্ট বন্ড এক্সাইটেড স্টেটে কটা করবে, দুটো, তার জন্য BeCl2 বা BF3, তাহলে বোরনের সাথে 3টে ক্লোরিন
তিনটে ক্লোরিন বা বোরনের সাথে তিনটে ক্লোরিন বা বেরিলিয়ামের সাথে দুটো ক্লোরিন দেখেছিস, কারণ ওর বেশি কোভ্যালেন্ট বন্ড করার ক্ষমতাই নেই ওদের কাছে। লোন পেয়ারও নেই, কারণ 1s2 এর ইলেকট্রন কাটাতে লোন পেয়ার বলতে পারবি না। লোন পেয়ার কি, ভ্যালেন্স সেলেরই যে ইলেকট্রনগুলো বন্ডিং এ টেক পার্ট করেনি সেগুলো লোন পেয়ার, আর ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনগুলো বন্ডিং এ টেক পার্ট করেছে সেগুলো ইলেকট্রন বন্ড পেয়ার তৈরি করে। তাই 1s2 ইলেকট্রনটা তো ভ্যালেন্স সেল নয়, ওটা তো ইনার সেল, তাহলে 1s2 ইলেকট্রনটাকে তুই লোন পেয়ার বলতে পারিস না। তাহলে বেরিলিয়ামে দুটো বন্ড, 4টে ইলেকট্রন, BF3 তে 6টা বন্ড, সরি 3টে বন্ড, তাহলে 6টা ইলেকট্রন, তাহলে এখানে অক্টেট পর্যন্ত পৌঁছায়নি, তাহলে অক্টেট ডেফিসিয়েন্ট স্পিসিস। কিছু কিছু মলিকিউল আছে যেখানে অড ইলেকট্রন থাকে, মানে 3টে করে, তার মধ্যে কিছু কিছু আছে, এগুলো অ্যাজ এ এক্সাম্পল একটু দেখে রাখিস। হ্যাঁ, নাইট্রিক অক্সাইড NO, এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের দুটো কোভ্যালেন্ট বন্ড আছে, তার আর 3টে, এরকম করে 3টে ইলেকট্রন দিয়ে 3 ইলেকট্রন বন্ড বলে। এক্সাম্পল গুলো একটু দেখে রাখিস তাহলেই হবে। নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ভালো করে দেখবি। হ্যাঁ, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাকে খুব ভালো করে দেখবি, আমি স্টার দিলাম, কাটিনি, স্টার দিলাম, তাহলে এখানে ভালো করে দেখবি। আর তুই কি দেখতে পারিস, সুপার অক্সাইড, ক্লোরিন ডাইঅক্সাইড, এরকম বিভিন্ন মলিকিউল আছে যে জায়গাগুলোতে দুটো অ্যাটমের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড তো যেরকম কোভ্যালেন্ট হয় সেটা ঠিক আছে, আর একটা বন্ড তৈরি হচ্ছে 3টে ইলেকট্রন, এগুলো একটু স্পেশাল টাইপের। নোবেল গ্যাস দ্বারা যৌগ গঠন, আমরা নোবেল গ্যাসগুলো হাইলি স্টেবল হয় এবং সবাই অক্টেট ফিল আপ করতে চাই, এটা ধরে নিয়ে এই থিওরিগুলো বানাচ্ছি। ভবিষ্যতে দেখা গেছে যে নোবেল গ্যাসগুলো অক্সিজেন এবং ফ্লুরিনের সাথে বন্ড করে, যেমন জেননের কম্পাউন্ডগুলো পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, এই জেননের কম্পাউন্ডগুলোরই যত সেফ বার করতে দেয়, এবং গ্রুপ 18-এও পড়তে হবে পি ব্লক পড়ার সময় পরের বছর। তার আগে এই চ্যাপ্টারে আমরা এইসব পার্টিকুলার যতগুলো দেখছিস, XCF2, XCOF2, XCOF4, XCF6, এছাড়াও জেননের আরো অনেক কম্পাউন্ড আছে, সেই মলিকিউলগুলো সেভ করতে হবে। ক্রিপ্টনের একটা কম্পাউন্ড দিয়েছে ক্রিপ্টন F2, এসব মলিকিউলগুলোতে জেনন বন্ড করছে, মানে নোবেল গ্যাস বন্ড করছে। আমরা কি জানি নোবেল গ্যাস বন্ড করবে না, এটা ধরে নিয়েই চলছি, নোবেল গ্যাসের কনফিগারেশন স্টেবল ধরে নিয়েই চলছি, এই নোবেল গ্যাসগুলো বন্ড করে বসে আছে, এইসব ব্যাপারগুলো ঠিক আছে হচ্ছে ব্যাপার। এবার অস্টক নিয়মের ব্যতিক্রমের ব্যাখ্যা, অস্টক নিয়মের ব্যতিক্রমের ব্যাখ্যাটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের যে, মানে আমরা অরবাইটালের যে কনসেপ্ট নিয়ে এলাম, এই অরবাইটালের কনসেপ্টটা এলো বলেই আমরা বুঝলাম যে লোয়ার এনার্জিতে যে পেয়ার্ড আপ ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো হায়ার এনার্জির অরবাইটাল, মানে বেসিক্যালি ডি অরবাইটালে জাম্প করিয়ে দিতে পারে, দিয়ে আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করতে পারে, সেই জন্য ওদের কি হয়, কোভ্যালেন্সিটা ইনক্রিজ করে। সেটাই হচ্ছে আমাদের কোভ্যালেন্সি, সরি ভেরিয়েবল ভ্যালেন্সি বা অস্টক নিয়মের যে ব্যতিক্রম হচ্ছে, বা অস্টক নিয়ম যে এক্সপ্যান্ড করছে, বেসিক্যালি অস্টক নিয়মকে এক্সপ্যান্ড করার রিজন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে সিডউইগের সর্বাধিক যোজ্যতা ধারণার কনসেপ্টটা বলেছে, একবার পড়ে নিবি তাহলেই বুঝতে পারবি যে কোনো মৌলের সর্বোচ্চ যোজ্যতা কত হতে পারে, তা নির্ভর করে মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে আছে তার উপর। প্রথম পর্যায়ে হাইড্রোজেন সমযোজ্যতা হতে পারে 2, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলি লিথিয়াম থেকে ফ্লুরিন যেটা রয়েছে তাদের সমযোজ্যতা ম্যাক্সিমাম হতে পারে 4, নাইট্রোজেন থেকে ক্লোরিন ও চতুর্থ পর্যায়ে পটাশিয়াম থেকে ব্রোমিন অবধি সর্বোচ্চ যোজ্যতা হতে পারে 6, পঞ্চম পর্যায়ে যেগুলো রয়েছে সর্বোচ্চ যোজ্যতা হতে পারে 8। সুতরাং PCl5, SF6 প্রভৃতি যৌগে ফসফরাস বা সালফার প্রভৃতি পরমাণুগুলির অন্য পরমাণুর সঙ্গে 5টা বা 6টা সমযোজী বন্ধন গঠনের মধ্যে কোনো অসঙ্গতি নেই, কারণ সিডউইগের কনসেপ্ট অনুযায়ী বললো সোডিয়াম থেকে ক্লোরিন এইখানে বা চতুর্থ থেকে এখানে 6 এবং 8 এগুলো ম্যাক্সিমাম যোজ্যতা শো করতে পারে, ম্যাক্সিমাম 6 যোজ্যতা শো করতে পারে, এবং সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। এখানে তো নাই সিডউইগের একটা ধারণাটা বলে দিল, ব্যাখ্যা হিসেবে বলেছে। বেসিক্যালি ব্যাখ্যাটা কি, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, যে লোয়ার এনার্জি যে কেন বললো যে তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে ক্লোরিন অবধি সর্বোচ্চ যোজ্যতা 6 শো করতে পারে, কেন বললো, বা পঞ্চম পর্যায়ে চতুর্থ পর্যায়ে পটাশিয়াম থেকে ব্রোমিন অবধি ম্যাক্সিমাম যোজ্যতা 8 শো করতে পারে, এটা কেন বললো? এগুলো বলার রিজনটা হচ্ছে ওই যে পেয়ার্ড আপ যে লোয়ার এনার্জি লেভেলে, লোয়ার অরবিটালে যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোকে হায়ার এনার্জির অরবিটালে জাম্প করানো যায় এবং আনপেয়ার্ড ইলেকট্রনটাকে বাড়ানো যায়, ঠিক আছে, মানে বন্ড গঠন করার জন্য অ্যাভেলেবল ইলেকট্রন তুই বাড়িয়ে দিতে পারছিস। যে ইলেকট্রনগুলো আনপেয়ার্ড থাকে সেই ইলেকট্রনগুলোই আসলে কোভ্যালেন্ট বন্ড করার জন্য দায়ী। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যত বাড়বে কোভ্যালেন্ট বন্ডের সংখ্যাটাও তত বাড়বে, এইটা হচ্ছে রিজন। এতক্ষণ ধরে ওই রিজনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার তারপরে এই যে কি এখানে তারপরে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টে বলেছে অক্টেট রুলটাকে মেনটেন রাখার জন্য কি বলেছে, কনসেপ্টে বলেছে ফ্লুরিনের যে ফসফরাসের যে 5টা ভ্যালেন্স ইলেকট্রন, সেই 5টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ফসফরাস, সেই 5টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ফসফরাস কি করেছে, 2 এই জায়গাতে 3টে দুটো ইলেকট্রন দিয়ে যেরকম কোভ্যালেন্ট বন্ড শিখলাম সেখানে এখানে ফসফরাস এই 3টে বন্ডে 1টা 2টো 3টে নিজের ইলেকট্রনকে ইউজ করেছে, আর দুটো বন্ড হয়েছে ফসফরাস ওখানে নিজের একটা করে ইলেকট্রনকে ইউজ করেছে। কেন? অক্টেটটাকে মেনটেন রাখবে বলে। এরকম একটা ধারণা আনা হলো যে 3টে আমাদের যেরকম নর্মাল কোভ্যালেন্ট বন্ড হয় দুটো করে ইলেকট্রন, তাহলে 3টে নর্মাল কোভ্যালেন্ট বন্ডে ফসফরাসের কাছে 6টা ইলেকট্রন হলো, আর বাকি দুটো সিঙ্গেল ইলেকট্রন দিয়ে বন্ড হয়েছে, মানে ফসফরাস নিজের একটা করে ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে বন্ড করে ফেলেছে, ওই বন্ডে দুটো ইলেকট্রন নেই, এই সব কনসেপ্ট আনা হলো।
বুঝতেই পারছি এই কনসেপ্টগুলো ঠিকঠাক কনসেপ্ট নয়, তার জন্য নিচে সীমাবদ্ধতা আছে এবং আমি এটা নিয়ে বেশি কিছু বলছি না, কারণ এটা তোর কোথাও কাজে লাগবে না। এই সুখদেবের এই এক ইলেকট্রনের ধারণা তোর কোথাও কাজে লাগবে না। সো বুঝতেই পারছিস ভুলভাল, এটা বইয়ে আছে বলে আমি একবার মেনশন করে দিলাম যে এরকম একটা ধারণা ছিল, ঠিক আছে। 3টে সিম্পল বন্ড করেছে আর 2টো একটা ইলেকট্রন দিয়ে বন্ড করেছে, অক্টেটটাকে মেনটেন করবে বলে। তো এটা ভুল। তো তার আগে অবধি দেখবি এই যে মেজরিটি যেই জায়গাটা আমার মোস্টলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই আয়োডিন ম্যাক্সিমাম এই যে কোভ্যালেন্সি গুলো কেন দেখাচ্ছে, কিভাবে এই ভেরিয়েবল ভ্যালেন্সি গুলো দেখাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট ছিল। তো এই হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড সম্বন্ধে ধারণা। পরের দিন দেখতেই পাচ্ছিস নিচে উকি মারছিল, কি উকি মারছিল সেটা হচ্ছে এই যে ফাজান্স রুল দেখতে পাচ্ছি, ফাজানের সূত্র। ফাজান্স রুল থেকে শুরু করব, ফাজান্স রুলটা ভালো করে শিখবো, অসমযোজী বন্ধনের ব্যাপারটা দেখবো, তারপরে বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এইসব জিনিসপত্রগুলো পড়বো, তাহলে আমাদের ফাজান্স রুল কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা। তারপরে আমাদের একটা ক্লাসে আমরা ভিএসিপিআর পড়বো, একটা ক্লাসে আমরা হাইব্রিডাইজেশন শিখবো। ওই ভিএসিপিআর, হাইব্রিডাইজেশন এবং ওইসব মিলে শেপ, মলিকুলার শেপ, এইসব বলতে বলতে আমাদের আরও একটা ক্লাস লাগবে, হয়ে যাবে এইসব জিনিস। শেপ টেপ হয়ে যাওয়ার পরেই আমরা ডাইপোল মোমেন্টের জায়গাটা কমপ্লিট, ডাইপোল মোমেন্ট এবং হাইড্রোজেন বন্ডিং এর জায়গাটা কভার করতে পারবো। তাহলে এরপরেও একটা, পরের দিন একটা ক্লাস, তারপরে আরো 3টে ক্লাস, 4টে, 5টা, 6টা, হ্যাঁ এখনো 6টা ক্লাস লাগবে, 2টো ক্লাস হলে এখনো 6টা ক্লাস, মানে টোটাল 8টা ক্লাস লাগবে। আমি 9টা ক্লাসের হিসাব দিয়েছিলাম, তাহলে ওই 8 to 9 ক্লাসেসই লেগে যাবে কম বেশি। যাই হোক, তাহলে আজকে আমরা কোভ্যালেন্ট বন্ড অবধি শিখে গেলাম। পরের দিন আমরা কি শিখবো, যেটা বললাম ফাজান্স রুল দেখবো আর অসমযোজী বন্ধনের কনসেপ্টটা দেখবো, ঠিক আছে। তারপরে আমরা মেন থিওরি পার্টের দিকে যেতে পারবো। মেন থিওরি বলতে ওই ভিএসিপিআর, যেখান থেকে আদতে পরীক্ষাতে কোশ্চেন করবে, ওই থিওরিগুলোকে ভালো করে বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা রেডি করছি বন্ডিং এর, ঠিক আছে। তাহলে আজ এতটাই, পরের দিন আবার দেখা হচ্ছে।